আমরা শুরু করতেছি। আমরা W3 স্কুল থেকেই দেখবো, কারণ W3 স্কুলে এই বেসিকটা সুন্দরভাবে বোঝানো আছে। আমি দেখলাম প্রতিটা পার্ট আলাদা আলাদা সুন্দর মতোই বোঝানো আছে। তো এই W3 স্কুলের টিউটোরিয়ালটাই আমরা ফলো করব। তো এই যে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট হোম, জায়গায় কিছু লেখা আছে যে জাভাস্ক্রিপ্ট কি জিনিস। জাভাস্ক্রিপ্ট is almost popular programming language. JavaScript is the programming language of the web. Easy to learn, এবং this tutorial will teach basic to advanced. পরে এক্সাম্পল আছে, প্রতিটা কাজই এক্সাম্পল দিয়ে দেখানো আছে, মানে ওরা ওদের একটু ইন্ট্রোডাকশন দিল। যেমন জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, এই জায়গায় ফার্স্টে কিছু উদাহরণ দেওয়া আছে যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কি কাজ করে। যেমন এই জায়গায় একটা উদাহরণ দিছে, যেমন একটা হেডিং আছে, হেডিং এর নিচে একটা বড় বাটন দিছে এবং বাটনের ভ্যালু লেখা রাখছে যে ক্লিক মি টু ডিসপ্লে ডেট এন্ড টাইম। তো যখন আমরা এই বাটনে ক্লিক করব, এই জায়গায় একটা ডেট এন্ড টাইম আসবে। এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট থেকে আসতেছে, যে প্রথম অবস্থায় এটা থাকে না, যখন আমরা এটাতে ক্লিক করতেছি তখন এই ডেটটা দেখাইতেছে। যেটাকে কিভাবে করছে, একটা হেডিং দিছে, তারপর আপনার একটা বাটন দিছে, বাটন এই জায়গায় অন ক্লিক একটা অ্যাট্রিবিউট দিছে, যে ওই অ্যাট্রিবিউটের ভিতরে এই জায়গায় কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট, এটা জাভাস্ক্রিপ্টের কোড লেখা। তো ইনার এইচটিএমএল কি করে, তারপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ডেমো, তারপরে এই ডেট, এটা একটা ফাংশন। তো এইগুলা কিভাবে কাজ করে এইগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখব। তারপরে এই জায়গায় আপনার ওই বাটনের যে লেখাটা এটা দিছে, আর একটা পি ট্যাগ ডিক্লার করে রাখছে। তো প্রথমে কিন্তু এই পি ট্যাগটা দেখাইতেছে না, এই জায়গায় একটা আইডি দিয়ে ডেমো দিছে, এই যে ডেমো, যখনই আমরা এটাই ক্লিক করতেছি তখন ও এই ডেটটা এই ডেমোর ভিতরে প্রিন্ট করে দেখাবে এই ইনার এইচটিএমএল এর সাহায্যে। মানে আমি জাস্ট এখন এটা বলতেছি, এখন এটা কিছু বুঝবেন না, আমি পরে একটা একটা করে সবগুলোই ভাঙায় দেখানো আছে, তখন ক্লিয়ার হবে। জাস্ট এই কাজটা কিভাবে হলো সেটাই একটা এক্সাম্পল দেখাইলো যে জাভাস্ক্রিপ্ট কিভাবে ডাইনামিক কাজ হয়। পরে ইউজ দ্য মেনু রিকমেন্ডেড, মানে এই যে এই মেনুগুলো আপনাদের দেখতে বলছে। পরে লার্ন বাই এক্সাম্পলস। এই জাভাস্ক্রিপ্ট কেন করবেন, এই যে জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ান অফ দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ অল ওয়েব ডেভেলপার্স মাস্ট লার্ন। জাভাস্ক্রিপ্ট বা ওয়েব ডেভেলপার হইতে গেলে এই তিনটা জিনিস মাস্ট জানতেই হবে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আপনি শুধু এইচটিএমএল সিএসএস জানেন, জাভাস্ক্রিপ্ট জানেন না, তাহলে আপনি কিছুই হইতে পারবেন না, না পারবেন ডিজাইনার হইতে, না পারবেন ডেভেলপার হইতে, কারণ জাভাস্ক্রিপ্ট লাগবেই। তো একজন ওয়েব ডেভেলপার হইতে গেলে মাস্ট এই তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে লার্নিং স্পিড এইগুলা জাস্ট করছে, এই জায়গায় তেমন কিছু নাই। তো আমরা ইন্ট্রোডাকশন থেকে দেখি কি আছে জাভাস্ক্রিপ্টে। এই যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। একটু আগেই আমরা যেটা দেখলাম যে রিলোড করলে এই জায়গায় কিছুই থাকতেছে না, এই এইচটিএমএল, এটা তো একটা এইচটিএমএল এর ট্যাগ, এই ট্যাগটা কিন্তু এই জায়গায় দেখাইতেছে না। তো যখনই আমি বাটনে ক্লিক করতেছি আমার এই ট্যাগটা এই জায়গায় ডিসপ্লে হইতেছে। তো এটাই তো একটা চেঞ্জ, এইচটিএমএল এর ভিতরে এইটাও তো একটা চেঞ্জ, যে আমি বাটনে ক্লিক করার পরে আমার এইচটিএমএল ডকুমেন্টটাতে একটা চেঞ্জ আসতেছে। তো এইসব জিনিসই জাভাস্ক্রিপ্ট দিয়ে করে। এই যেমন একটা এক্সাম্পল দিছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার এইচটিএমএল, এর ভিতরে হ্যালো জাভাস্ক্রিপ্ট এই লেখাটা আমরা লিখে দিছি। এই আগের কাজটাই সেম। তো ক্লিক মিতে ক্লিক করলে আমার ওই লেখাটা দেখাবে, যে দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট। তো এই জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা এই জায়গায়
নর্মালি একটা লেখা ছিল যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। যখন বাটনে ক্লিক করব তখন এই লেখাটা চেঞ্জ হয়ে আমি এই যে জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডের ভিতরে এই ইনার এইচটিএমএল এর পরে সমান সমান দিয়ে যে ভ্যালুটা দিছি, এই যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, এই লেখাটা কিন্তু এই জায়গায় প্রিন্ট হয়ে দেখাইতেছে। তো এইটাই মূলত জাভাস্ক্রিপ্টের কাজ, যে জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট চেঞ্জ করতে পারে ডাইনামিক্যালি। ও কমান্ডের পরে মানে কমান্ড দিয়ে ওকে বুঝাইতে হয় কি করতে হবে। এরপরে এই জায়গায় কিছু একটা বেসিক রুল বলে দিছে যে জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্ট বোথ ডাবল অ্যান্ড সিঙ্গেল কোটস। এই যে দেখেন সিঙ্গেল কোট, তারপরে এই জায়গায় দেখেন ডাবল কোট দিয়েও কিন্তু কাজ করছে। সেম কাজটাই ডাবল কোট দিয়েও দেখাইছে, সিঙ্গেল কোটেশন দিয়েও দেখাইছে। তো জাভাস্ক্রিপ্ট দুইটাই অ্যাকসেপ্ট করে। আপনি যদি সিঙ্গেল কোট দিয়েও কোনো কোড লেখেন সেটাও অ্যাকসেপ্ট করবে, আপনি যদি সিঙ্গেল কোট দিয়ে করেন সেটাও অ্যাকসেপ্ট করবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি আমরা এরকম একটা ডাবল কোট দিয়ে কিছু লিখলাম তো এর মাঝে আবার আমার কোটেশন ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ডাবল দিব না, ওই সময় সিঙ্গেল দিব। কারণ একটা ডাবল দেওয়া আছে, তো এই ডাবলের ভিতরে আবার ডাবল দেওয়া হইলে ব্যাপারটা একটু অন্যরকম লাগে, ওইটার জন্য মাঝে মাঝে ডিস্টার্বও হইতে পারে। তো আমরা যদি ডাবল দিয়ে কোনো কাজ শুরু করি এবং তার মাঝখানে যদি আবার কোটেশন দেওয়া লাগে, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন দিব। আর যদি কোনো লেখা আমরা সিঙ্গেল কোট দিয়ে শুরু করি তাহলে ভিতরে ডাবল কোট দিব। তারপরে এই জায়গায় আরেকটা উদাহরণ দেওয়া আছে যে কিভাবে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন এই জায়গায় একটা এক্সাম্পল দেখানো আছে, দুইটা ইমেজ আছে, একটা ইমেজ হচ্ছে এরকম, আর একটা ইমেজ এই যে টার্ন অন দ্য লাইট, এই বাটনে ক্লিক করলে কিন্তু আমার ইমেজ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই জায়গায় মনে হইতেছে যে আমাদের লাইটটা জ্বলে উঠছে, আসলে লাইট জ্বলে ওঠে নাই। এই জায়গায় দুইটা ইমেজ আছে, যখন আমি টার্ন অফে ক্লিক করতেছি তখন আমার এই ইমেজটা দেখাইতেছে, যখন আমি টার্ন অন দ্য লাইট দিতেছি তখন এই ইমেজটা দেখাইতেছে। তো এটা কিভাবে করছে আমরা জাস্ট একটু দেখি। এগুলো করতেছি না, এগুলো জাস্ট আপনাদের বুঝাইতেছে যে জাভাস্ক্রিপ্ট কিভাবে ডাইনামিক কাজ করে। আমরা করব আরো বেসিক কিছু যাই না তারপরে একটা একটা কাজ করব। তো এইগুলো তো বুঝতেই পারতেছেন, এই যে আউটপুট সব কাজ শুরু হয়েছে জাভাস্ক্রিপ্টের এই যে বাটনের ভিতরে, যে অন ক্লিক, আমরা তো ক্লিক করতেছি, ক্লিকের পরেই তো এটা চেঞ্জ হইতেছে। তো এটা অন ক্লিক অ্যাট্রিবিউটের ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট কোড, এগুলোকে বলে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। যে আমরা একটার ভিতরে এরকম লিখতেছি, এটা ইনলাইন জাভাস্ক্রিপ্ট। এই জায়গায় কি বলছে, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি মাই ইমেজ, মাই ইমেজ নামে একটা আইডি আছে, এই যে মাই ইমেজ আইডি। এবং এই জায়গায় সোর্স মানে আমি ইমেজের সোর্সটা বলে দিতেছি যে পিক বালবো অ্যান্ড গিভ, এই নামে একটা ইমেজ টার্ন অন দা লাইট বাটন, এই বাটনে ক্লিক করলে আমার এই ইমেজটা চেঞ্জ হবে। যে ইমেজ আমি নর্মালি ডিক্লেয়ার করে রাখছি, এই যে এখানে কিন্তু একটা আইডি দিছি মাই ইমেজ, এবং এই জায়গায় আমি ডিক্লেয়ার করে দিছি মাই ইমেজ। তো যখনই আমি এই বাটনটাতে ক্লিক করব ও গিয়ে মাই ইমেজ আইডি খুঁজবে যে কোথায় মাই ইমেজ আইডি আছে, তো দেখবে এই ইমেজের ভিতরে মাই ইমেজ আইডি আছে। তখন কি বলছি যে ওই জায়গায় এই পিকচারটা বসায় দাও, তখন ও এই জায়গায় যাই থাকুক, যেই পিকচারই থাকুক না কেন, ও এটার উপরে ওভাররাইট করে ফেলবে কি আমি যেই পিকচারটা দিতে বলছি, তখন ও ওইটাই ডিসপ্লে করবে। তো এইভাবে মূলত একটা জাভাস্ক্রিপ্ট কাজ করে। তারপরে আবার এই জায়গায় যে বাটন, এই জায়গায় আপনার একটা ওই অফেরটা দিয়ে দিছে, যে জায়গায় দিছে অনের পিক বাল্ব অন, আর এই জায়গায় দিছে পিক বাল্ব অফ। তো টার্ন অফে যখন ক্লিক করতেছি তখন এটা আসতেছে, এই অফের যে ইমেজটা আছে সেটা, আর টার্ন অনে যেটা দিছি তখন অনের ইমেজটা দেখাবে যে এরকম। তারপর এই জায়গায় জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সিএসএসও চেঞ্জ করে দিতে পারবেন। যেমন জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল স্টাইলস সিএসএস। দেখেন এটা কিভাবে করলো। এইসব কাজগুলাই মূলত ডিজাইনে লাগে। ডিজাইন আপনি জাভাস্ক্রিপ্ট ডাইনামিক্যালি আপনার করা জিনিসের ভিতরেও মডিফাই হয়ে যেতে পারে, অটোমেটিক চেঞ্জ হয়ে যেতে পারে। তো ওইসব চেঞ্জগুলা জাভাস্ক্রিপ্ট দিয়েই করা হয়। যেমন দেখেন এটা একটা এইচটিএমএল ফাইল, এই জায়গায় কি করছে, আমরা নর্মাল একটা নিলাম হেডিং, একটা প্যারাগ্রাফ নিলাম এবং প্যারাগ্রাফের একটা আইডি দিলাম। আমরা এইচটিএমএল করার সময় কিন্তু
ই করছি যে আমাদের আইডির ম্যাক্সিমাম কাজই হবে, আইডি যে ডিক্লারটা করাই হয় সেটা ম্যাক্সিমামই জাভাস্ক্রিপ্টের কাজের জন্য আইডি ডিক্লেয়ার হয়। আর ক্লাস দিয়ে তো আমরা ডিজাইন করি, তো ক্লাস দিয়েও করা যায়, কিন্তু মূলত কাজের সুবিধার্থে আইডি দিয়েই জাভাস্ক্রিপ্টকে কল করা হয়, চেনানো হয় আইটেমকে, মানে এইসব ট্যাগকে আইডি দিয়েই চেনানো হয়। তো এই জায়গায় জাস্ট একটা কন্টেন্ট লেখা আছে, তারপরে আবার একটা বাটন ক্লিক মি, সেই বাটনের ভিতরে কি লিখছি আমরা অন ক্লিকে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা এই জায়গায় আইডি দিছি, তাই এই জায়গায় বাই আইডি দিছি। যদি আমরা এই জায়গায় কোনো ক্লাস ডিক্লেয়ার করতাম তাহলে এই ফাইলটাকে আমার এই পোর্শনটাকে চিনাইতে হইলে এই জায়গায় বাই ক্লাস লিখে দিতে হইতো, আর এই জায়গায় এই যেই নামটা দিব সেই নামটা এই জায়গায় দিতে হবে। তো এটা দিয়ে আমরা এই পোর্শনটাকে চিনাইলাম, তারপরে কি বললাম যে আমার স্টাইল চেঞ্জ করো। আমি এর উপরে একটা সিএসএস ডাইনামিক্যালি দিতে চাইতেছি, আগে যা ডিক্লেয়ার আছে থাকুক, আমি চাইতেছি কেউ বাটনে ক্লিক করলে এই জায়গায় আমার মন মতো একটা স্টাইল বসবে। তো সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা এই যে স্টাইল মানেই ও জাভাস্ক্রিপ্ট বুঝে নিবে যে এই জায়গায় সিএসএস এর কোনো আসবে। তারপরে এই জায়গায় আমরা ফন্ট সাইজ, যে ফন্ট সাইজ প্রপার্টি, সেই ফন্ট সাইজ ইকুয়াল টু 35 px। তো এটা লিখে দিলেই এই ক্লিক মি, মানে এই যে লেখাটা জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য স্টাইল, এই লেখাটা এখন যা আছে তার চেয়ে বড়ই হবে, কারণ এই জায়গায় পিএক্স কম আছে, 35 পিএক্স মানে একটু বড়, তার মানে এই লেখাটা বড় হয়ে যাবে। যেমন আমরা একটু ক্লিক করি, এই দেখছেন আমাদের এই লেখাটা বড় হয়ে গেছে। তো জাভাস্ক্রিপ্ট এইভাবেই কাজ করে। তো জাভাস্ক্রিপ্ট আরও কি করতে পারে দেখেন, জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড এইচটিএমএল এলিমেন্টস। আপনার কোনো একটা লেখা ডিসপ্লে করা আছে, আপনি চাইলে এটাকে হাইড করে দিতে পারবেন। তো এটার জন্য কি করছে, স্টাইলেই, এটা তো একটা সিএসএস এরই অ্যাট্রিবিউট, আমরা সিএসএস এ কিন্তু লিখি যে ডিসপ্লে নান, তো ওই প্রপার্টিটা এই জায়গায় ইউজ করছে যে স্টাইল ডিসপ্লে ইকুয়াল টু নান। ওই সেমভাবে আইডিকে চিনাইছে, তো যেই পোর্শনটাকে আইডির সাথে ম্যাচ করবে মানে চিনবে, এই ডেমোকে কল করছি, তো এই ডেমো যে জায়গায় পাবে ওই পোর্শনটাও হাইড করে দিবে। তো এই যে ক্লিক মিতে ক্লিক করবো, আমাদের এই লেখাটা হাইড হয়ে যাবে, দেখাবে না, এই দেখছেন। তারপরে শো আছে, যে জাভাস্ক্রিপ্ট ক্যান শো এইচটিএমএল এলিমেন্ট। যেমন এটা একটা পিটেক্স, এটা বর্তমানে আমি ডিক্লেয়ার করে রাখছি, কিন্তু এই জায়গায় কিন্তু দেখাইতেছে না, কারণ এই পিটেক্টার আইটেম আমরা ডিসপ্লেতে দেখতেছি, কিন্তু এরপরেও একটা পি ডিক্লেয়ার করছি, সেটা আমি ইনলাইন সিএসএস দিয়ে বলেই দিছি যে এটা আমার এই জায়গায় ডিসপ্লে করবে না, হিডেন অবস্থায় থাকবে। তো কখন করবে, যখন আমি এই বাটন এই জায়গায় আমি বলে দিছি অন ক্লিকের ভিতরে যে এই ডেমো এই জিনিসটা যখন পাবে, তখন স্টাইল ডিসপ্লে ব্লক, এই জায়গায় শো হবে না, ব্লক হবে, মানে কিছু জাভাস্ক্রিপ্টের প্রপার্টি যেগুলো আছে এটা দিয়ে, মানে কি বলে, ব্লক দিয়ে শো বোঝায় যে এটা ব্লক লেভেলে শো করবে। তো এই যে ক্লিক মিতে যখনই ক্লিক করব তখন আমার এই পুরো কিটা এই জায়গায় ডিসপ্লে করবে। এই যে দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট, এই জায়গায় লেখা আছে কি হ্যালো জাভাস্ক্রিপ্ট। তো মোটামুটি এই কয়টা এক্সাম্পলই দিছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আরও অনেক কিছু করা যায়, আর এখন বর্তমানে জাভাস্ক্রিপ্টের খুব চাহিদা, কারণ ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট খুব ভালো কাজ করতেছে এখন। যারা জাভাস্ক্রিপ্ট ভালো জানে তাদের এখন সেই ডিমান্ড। তো এই আমরা যেটা দেখতেছি এটা তো র জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টের একেবারে র কোড। তো বর্তমানে জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক আছে, ওইসব ফ্রেমওয়ার্কের অনেক চাহিদা, যেমন রিয়াক্টের এখন খুব চাহিদা। রিয়াক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। এরকম আরও আছে, Vue.js আছে, Node.js আছে, তারপরে Angular.js আছে। তো জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা ফ্রেমওয়ার্কে যদি বস হওয়া যায় তো তার আর বসে থাকা লাগে না, তার চাহিদা অনেক। আর বর্তমান বিশ্বের প্রত্যেকটা ওয়েবসাইটেই এখন ফ্রন্ট এন্ড, মানে এই যে ডিজাইনের পেজগুলোতে যা ডাইনামিক দেখতেছেন এইগুলো ম্যাক্সিমামই জাভাস্ক্রিপ্ট থেকে আসে। জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা সাইট অনেক মানে ডাইনামিক টাইপের করা যায়। তো আমরা ইন্ট্রোডাকশনে দেখলাম
কিভাবে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কাজ করা যায়। তো আমরা সামনের দিকে আঁকাই যে JS2 এই জায়গায় কি আছে, যে জাভাস্ক্রিপ্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কোথায় ডিক্লেয়ার করতে হয়, ওই বিষয়ে এই জায়গায় লেখা আছে। তো আমরা যেহেতু বিগিনার, তো এই জিনিসটা তো অবশ্যই জানতে হবে যে দ্য স্ক্রিপ্ট ট্যাগ। আমরা জাভাস্ক্রিপ্ট যে কোনো জাভাস্ক্রিপ্টের কোডই যখন লিখতে যাব তখন অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে নিতে হবে, নাহলে আমাদের ব্রাউজার বুঝতে পারে না যে এটা আসলে কি কোড। যখনই কোনো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কোনো কোড লেখা হয় তখন ব্রাউজার বুঝতে পারে যে এখানে জাভাস্ক্রিপ্টের কোড আছে। তো আমরা যে কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলেই আগে স্ক্রিপ্ট ট্যাগ ডিফাইন করে নেব। যেমন এই জায়গায় এক্সাম্পল দেওয়া, দেখেন এই যে এটা বডিতে যেমন লিখছে জাভাস্ক্রিপ্টটা, কিন্তু ফার্স্টে কি দিছে, একটা স্ক্রিপ্ট ট্যাগ দিছে। এটা কিন্তু কোনো ইনলাইন না, এটা ডাইরেক্ট লিখছি, আমি ডাইরেক্ট কোড লিখছি। ইনলাইন হলে তো আমি যে এর ভিতরে কোনো একটা অ্যাট্রিবিউট দিতাম, ওই অ্যাট্রিবিউটের পরে যায় ইনলাইন দিতাম, তো এটাকে ইনলাইন বলে না, এটা ডিরেক্টলি আমি লিখতেছি স্ক্রিপ্ট। এরপর আমার স্ক্রিপ্টের কোড লেখা শুরু করলাম, ওই আগের টাইপেরই কোড, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার HTML। তো ইনার HTML এর কাজটা হইতেছে এই জায়গায় আমি যা ভ্যালু দিয়ে দিছি, যেমন এই ভ্যালুটা আমি ম্যানুয়াল দিয়ে দিছি, তো এই ভ্যালুটা এই জায়গায় প্রিন্ট হয়ে যাবে। এই জায়গাটা দেখেন পিট একটা খালি আছে, তো এই ইনার HTML এর মাধ্যমে আমি এখানে যা লেখা দিছি এই লেখাটাই এই জায়গায় চলে যাবে। কিভাবে যাবে, এই আইডির মাধ্যমে। এই আইডির মাধ্যমে পোর্শনটা চিনে দিছি এবং ওকে আমি বলছি তুই এই ভ্যালুটা নিয়ে এই নামের যে আইডিটা যে জায়গায় আছে সেই জায়গায় বসায় দেয়। তো এই স্ক্রিপ্ট একটা ঠিক ওইভাবেই কাজ করছে। দেখেন এই জাভাস্ক্রিপ্ট ইন বডি, তারপরে কিন্তু পিটা খালি, এই জায়গায় কিন্তু কিছু আসার কথা ছিল না, তো এই লেখাটা আমার আসতেছে এই কোডের কারণে। তো কোডটা আমরা পরে বুঝি, আমরা এই জায়গায় জাস্ট দেখলাম কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট কোড ডিক্লেয়ার করে। যে আমরা যদি কোনো ইনলাইন না করি, ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এরকম স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিতে হবে। তো এই জায়গায় বডির ভিতরে করছি, এটা বডিতেও করা যায়, হেডের ভিতরেও করা যায়, কই কই করা যায় এই সম্পর্কে ওই জায়গায় লেখা থাকবে, আমরা আস্তে আস্তে দেখি। ওল্ড জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল মে ইউজ এ টাইপ অ্যাট্রিবিউট, যে স্ক্রিপ্ট তারপরে টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এইগুলো লিখতে হইতো, কিন্তু এখন জাভাস্ক্রিপ্টের অনেক আপডেট আসছে, এখন আর ওইগুলো লেখা লাগে না। HTML আপডেট হয়ে গেছে, এখন আর এইরকম করে এই স্টাইলে লেখা লাগে না, শুধু যদি স্ক্রিপ্ট ট্যাগ দেন তাতেই ও বুঝতে পারে এই জায়গায় জাভাস্ক্রিপ্ট কোড আছে। এই টেক্সট জাভাস্ক্রিপ্ট এই টাইপটা দিয়ে বোঝানোর দরকার হয় না, একসময় বোঝানো লাগতো, এটা না লিখলে জাভাস্ক্রিপ্টের কোড কাজ করতো না। এই যে এখন লাগে না কেন সেটাও বলে দিয়েছে, দেখেন দ্য টাইপ অ্যাট্রিবিউট ইজ নট রিকোয়ার্ড, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ডিফল্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইন HTML। মানে HTML এর ভিতরে যদি আপনি কোনো স্ক্রিপ্ট ট্যাগ দেন তার জন্য এখন আর এটা দেওয়ার দরকার হয় না, কারণ জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ডিফল্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ HTML এর জন্য। আর ডিফল্ট জিনিস তো এমনিতেই আমাদের বাংলায় লিখতে হয় না, ডিফল্ট জিনিস তো যেটা ডিফল্ট থাকে সেটাই ডিসপ্লে করে। এরপরে জাভাস্ক্রিপ্ট ফাংশন এন্ড ইভেন্টস, যে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা কি, এই জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ জাভাস্ক্রিপ্ট কোড দ্যাট ক্যান বি এক্সিকিউটেড when called for। মানে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ব্লক অফ জাভাস্ক্রিপ্ট কোড। আমরা যদি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে লিখতেছি কোডগুলা, এটা মাত্র এক লাইন দেখছেন, এই জায়গায় আরো অনেক লাইন কোড হইতে পারে, তো এই কোডগুলা কি একটা লাইনের পর পর আরেকটা, এই জন্য ওইটাকে বলে ব্লক অফ কোড। যেখানে অনেক লাইনের কোড থাকতে পারে, তো ওই কোডগুলাই এক্সিকিউট হয় কিসের মাধ্যমে, when called for, যখন ওকে ডাকা হয়। আর ডাকা হয় কিভাবে, এই যে এরকম আইডি থেকে ডাকা হয় বা ক্লাস দিয়ে ডাকা হয়, কোনো এক মাধ্যমে আমরা ডাকি, আর তখনই ওই জাভাস্ক্রিপ্টটা কোডটা কাজ করে, যা লিখি সেই অনুযায়ী কাজ করে। তারপরে যে একটা এক্সাম্পল লিখছে, ফর এক্সাম্পল এ ফাংশন ক্যান বি কল্ড when an event occurs like when the user clicks a button। মানে এটা একটা উদাহরণ দিয়ে দেখাইলো যে যখনই আমরা কোনো একটা ক্লিকে বা ইউজার একটা বাটনে ক্লিক করে তখনই
ওই ফাংশনের ইভেন্টটা ঘটে। ক্লিকের পরেই তো আমার ওই কোড কাজ করবে, ক্লিক না করলে তো আর কাজ করবে না। ওই জিনিসটাই এখানে বুঝাইছে। এই যে জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় ডিক্লেয়ার করা যায় ওইটা সম্পর্কে এই জায়গায় লিখছে যে জাভাস্ক্রিপ্ট ইন হেড ট্যাগ অর বডি। তো আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখলাম যেটা বডিতে দেওয়া ছিল। তো আমরা চাইলে এই জাভাস্ক্রিপ্ট বডিতে যদি ডিস্টার্ব ফিল করি যে বডিতে দিব না, অল্প একটু জাভাস্ক্রিপ্ট আছে সেটা হেড ট্যাগের ভিতরেই দিয়ে দিই। তো ওই আমরা এই যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগটা, এই হেড ট্যাগের নিচে মানে হেড ট্যাগের ভিতরে ওই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখলেই হয়। এই যে দেখেন হেড ট্যাগের ভিতরে কিভাবে লিখছে তার একটা এক্সাম্পল দিয়ে দিছে। এটা হচ্ছে আমাদের এই HTML এর স্ট্রাকচারটা। তো এই যে হেড ট্যাগ শেষ কোথায়, এই যে হেড ট্যাগ শেষ। তো এই হেডের ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখছে। কিভাবে লিখছে, স্ক্রিপ্ট দিছে, স্ক্রিপ্টের এন্ডিং দিছে, তারপরে একটা ফাংশন ডিক্লেয়ার করছে। তো এরকম হেডের ভিতরে আমরা যদি স্ক্রিপ্ট ট্যাগ নেই, স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে যা লিখবো ওইটাই জাভাস্ক্রিপ্ট কোড হয়ে যাবে এবং ওই অনুযায়ী কাজ করবে। তারপরে বডিতে ওই সেম জিনিসই, জাস্ট হেডের বাইরে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে তারপরে ওই ফাংশনটা লিখে দিছে। তারপরে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কি, আমরা যেমন সিএসএস এক্সটার্নাল ইউজ করি, যে একটা style.css আলাদা একটা ফাইল তৈরি করি, তো ওই সেম ভাবে জাভাস্ক্রিপ্টেও এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট তৈরি করা যায়। এটা কিভাবে, এই যে আমাদের মনে করেন জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, এর ভিতরে আমি একটা নিউ নিলাম, এই জায়গায় দেখলাম সেভ করলাম ফাইলটা যে my.js। মানে জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে গেলে আমাদের এক্সটেনশন কি, জেএস। তো আমরা এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি এই জায়গায় এরকম HTML5 এর এই জায়গায় তো আসবে না, এই জায়গায় এই টাইটেল, তো এই জিনিসটা এই যে my.js সিএসএস যেভাবে আমরা এই জায়গায় লিঙ্ক করি ঠিক ওইভাবে জাভাস্ক্রিপ্টটাও লিঙ্ক করতে হবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট লিঙ্কের সিস্টেম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা একটা সোর্স দিয়ে দিব। এই জায়গায় দেখেন এই যে আমরা সিএসএসও যেভাবে সোর্স দিয়ে চিনাই ঠিক সেইভাবে সিএসএস চিনাইতে আমরা href লিখি, আর স্ক্রিপ্টের ভিতরে সোর্স অ্যাট্রিবিউট কাজ করে এবং ওই সোর্স অ্যাট্রিবিউটে আমাদের ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। যেমন এটা আমি my.js রাখছি, তো আমার ওই নামের সাথে মিলাইতে হবে, স্ক্রিপ্ট বাদ দিয়ে দিলাম my.js। সেম ফোল্ডারে আছে, তাই আর কোনো ডট বা ওই কোনো ফোল্ডারের নাম স্ল্যাশ কিছুই লাগে না, ডিরেক্ট এই করে দিলাম। তো স্ক্রিপ্টটা এক লাইনেই দিয়ে দিই। তারপরে মনে করেন আমি যদি এরকম একটা ফাংশন লিখি আমার স্ক্রিপ্টের ভিতরে, দেখি কাজ করে কিনা। ফাংশনটা কল করি নাই, এই যে দেখেন এই যে আমরা কি করছি, এটা একটা মাই ফাংশন ডিক্লেয়ার করছি। এটা কি একটা ফাংশন। তো এই ফাংশনটাকে আমি আমার এই বডির ভিতরে সাপোজ ফাংশনে কি লিখছিলাম দেখি একটু, যে একটা লেখা চেঞ্জ করব। কোন লেখা চেঞ্জ করব, যেখানে আমার আইডি ডেমো আছে ওই জায়গায় আমি লেখাটা চেঞ্জ করে এই লেখাটা প্রিন্ট করব। তো এই লেখাটা কই আছে, এই যে আইডির ভিতরে একটা প্যারাগ্রাফ লেখা আছে। আমরা এই কোডটা নেই, নিচের এতটুকু নিলেও হয় না নিলেও হয়, আমাদের ওই ট্রাই ইটে কাজ করলেই।
এই দেখেন আমাদের এই হচ্ছে HTML এর আউটপুটটা আসলো। এখন আমরা জাভা স্ক্রিপ্টটাকে কাজ করাবো কিভাবে। এই যে বাটনের ভিতরে একটা বাটন টাইপ নিলাম, এই যে মূলত অন ক্লিক অ্যাট্রিবিউটটা লিখছি, এইটার মাধ্যমে আমার জাভা স্ক্রিপ্টটা কল করা হবে। কিভাবে কল হবে, যখনই আমি ক্লিক করব তখনই আমার এই মাই ফাংশন অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখেন এটা একটা কিন্তু ফাংশন, আমরা এর আগে একবার বলছিলাম আমি যে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে। যে কোনো ফাংশন লিখলে ফাংশনের নামটা এই জায়গায় থাকে এবং তার পাশে একটা স্টার্টিং এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটটা থাকলে আমরা বুঝে নিব যে এটা একটা ফাংশন। তো কি করলো, এই মাই ফাংশন এটাকে কল করলো। তো এই মাই ফাংশন আমরা কোথায় লিখছি, এই যে সোর্স my.js এর ভিতরে দেখেন, এই যে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি সেটার নাম কি মাই ফাংশন, এবং এর ভিতরে আমি কিছু লিখে দিছি। এই অনুযায়ী এখন আমার কাজটা হবে, এই জায়গায় যা লেখা থাকবে সেই কাজটাই ওই জায়গায় করবে। তো ওই জায়গায় আমি বলছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ডেমো দেখেন এই জায়গায় আমি একটা পি ট্যাগ, এটার ভিতরে আইডি দিছি ডেমো। তো সেই ডেমোটাকে ইনার HTML করব। ইনার HTML মানে কি, ইনার HTML এর একটা ভ্যালু দিয়ে দিছি, এই ভ্যালুটা আমার এই জায়গায় প্রিন্ট হবে। এই জায়গায় যাই লেখা থাকুক ওইটা চেঞ্জ হয়ে আমার এই লেখাটা দেখাবে যখন আমি ওই বাটনে ক্লিক করব। এই জায়গায় একটা প্যারাগ্রাফ লেখা আর এই জায়গায় লেখা প্যারাগ্রাফ চেঞ্জ। তো আমরা ক্লিক করলে আউটপুটে আসার কথা যে প্যারাগ্রাফ চেঞ্জ, এই লেখাটা চেঞ্জ হয়ে আসবে প্যারাগ্রাফ চেঞ্জ। তো আমরা দেখি, রাইট, এই দেখছেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এই অন ক্লিকটা বাদ দিয়ে দেই তখন কিন্তু আর কোনো কাজ করবে না। এই রিলোড দিলাম, এই প্যারাগ্রাফ, এটাকে আমি সারাদিন ক্লিক করলেও কাজ করবে না, কারণ আমি জাভা স্ক্রিপ্ট কল করিনি। তো এই জায়গায়ও যেটা দেখানো হয়েছে, আমি তো কাজ সম্পর্কে বলছি, কাজটা হয়তো ফুল বুঝেন নাই। এই জায়গার যে টপিকটা ছিল কিভাবে y.js মানে আমাদের একটা এক্সটার্নাল জেএস ফাইল কিভাবে HTML এ আমরা লিংক করে দিই। তো আমরা এই CSS যেভাবে লিংক করি ঠিক সেইভাবেই জাস্ট এই জায়গায় ট্যাগ চেঞ্জ, যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমার সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে তারপরে আমরা যে জেএস ফাইলটা তৈরি করব সেটা এই জায়গায় দিয়ে দিব, ওই পাথটা দেখায় দিব। এই জায়গায় এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যে কী কী অ্যাডভান্টেজ, যে ইট সেপারেটস HTML অ্যান্ড কোড, যে আপনার HTML ফাইলে আপনি HTML লিখতেছেন এবং জাভা স্ক্রিপ্টের ফাইলে জাভা স্ক্রিপ্ট লিখতেছেন, তো দুইটা ফাইল আলাদা থাকার কারণে আপনার কোনো ঝামেলা হবে না। আপনি সহজেই ডিবাগ করতে পারবেন, সহজেই বুঝতে পারবেন আপনার জাভা স্ক্রিপ্টে প্রবলেম হয়েছে। তো আপনি ওই জাভা স্ক্রিপ্ট HTML এর ভিতরে খোঁজাখুঁজি না করে ডিরেক্ট জাভা স্ক্রিপ্ট যে জায়গায় লেখা আছে সেই জায়গায় খুঁজতে যাবেন। তো এটাই এখানে বলা হয়েছে। তারপরে ইট মেক্স HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজিয়ার টু রিড অ্যান্ড মেনটেন, ওই আমি যেটা বললাম যে ঝামেলা হইলে আপনি HTML এর ভিতরে আর খুঁজবেন না, যার যে জায়গায় ঝামেলা সেই জায়গায় খুঁজতে যাবেন। HTML এ ঝামেলা হইলে HTML এ, জাভাস্ক্রিপ্টের ঝামেলা হইলে জাভাস্ক্রিপ্টের ফাইলে। তারপরে ক্যাশ জাভাস্ক্রিপ্ট ফাইল ক্যান স্পিড আপ পেজ লোডস, আপনার এই এক্সটার্নালটা ইউজ করলে একটু স্পিডও বাড়ে আপনার পেজ লোডিংয়ের। এই যে একটা পেজ শুরু হইতে যে লোডিংটা হয় সেই লোডিং স্পিডটাও একটু বাড়ে, ওই জিনিসটাই এখানে বলছে। এরপর আপনি চাইলে শুধু একটা না, আপনার যদি জাভা স্ক্রিপ্ট এরকম জেএস ফাইল অনেকগুলো থাকে, আপনি অনেকগুলো এই জায়গায় চিনায় দিতে পারবেন HTML কে। জাস্ট ওই একইভাবে স্ক্রিপ্ট ট্যাগ সোর্স দিয়ে আপনার যে জায়গায় জাভা স্ক্রিপ্ট ফাইল আছে সেই লোকেশনটা এই জায়গায় দেখায় দিলেই ও ওর ভিতরে কোনো কোড থাকলে সেই অনুযায়ী ও কাজ করবে আপনার ওয়েবসাইটে। এই জায়গায় বলা হয়েছে যে কোনো যদি জাভা স্ক্রিপ্টের কোনো ডিরেক্ট বানানো ফাইল থাকে সেই ফাইলটাকে আপনি এই জায়গায় আইনা তারপরে কল করাইতে চাইতেছেন, এটা যদি কোনো ওয়েবসাইটে থাকে বাইরে থাকে, যেমন বুটস্ট্র্যাপের সময় কিন্তু আমরা জাভা স্ক্রিপ্ট আনছি। তো ওই জাভা স্ক্রিপ্টটা কোথা থেকে আনছি, আমি বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আনছি। তো ওই ওয়েবসাইটের ফুল লিঙ্ক বা CDN একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা কপি করে আনছিলাম না,
তো ঠিক ওই উদাহরণটা এই জায়গায় দেওয়া হয়েছে যে এরকম টাইপের যদি কোথাও জাভাস্ক্রিপ্ট ডিক্লেয়ার করা থাকে এবং আপনি ওই ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্ট এই জায়গায় শো করাতে চাইতেছেন এবং যারা দিতেছে তারা যদি ওইটাকে উন্মুক্ত রাখে ইউজের জন্য, সেই ক্ষেত্রে আপনি ওখানকার ওয়েবসাইটের অ্যাড্রেস এই জায়গায় সোর্সে দিয়ে দিলে আপনার ওই জায়গায় যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লেখা আছে সেগুলো আপনার এই নিজের ওয়েবসাইটে এটা কাজ করবে। তো আমরা এটা করব, আমাদের এরকম তো ওই বুটস্ট্র্যাপের জন্য আনতে হয়। তারপরে আমরা যদি jQuery কোনো প্লাগইন ইউজ করি, যে রেডিমেড সব বানানো আছে, আমি জাস্ট ফাইলটাকে এই জায়গায় লিংক করে দিব এবং আইডি ক্লাস এইগুলোকে কল করব, তাহলেই আমার ওই জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওই রকম টাইপের কাজ করতে গেলে কিভাবে এই জায়গায় লিঙ্কিং করতে হয় ওইটারই এক্সাম্পল এই জায়গায় দিছে। তারপরে ওই যে ফোল্ডারের ভিতরে মানে পাথ সম্পর্কে ধারণা দিতেছে। তো আমরা তো এই কয়েকদিন অনেকগুলো পাথই করলাম, তো আমার মনে হয় এখন পাথ একটু ক্লিয়ার হওয়ার কথা আপনাদের, কিভাবে কিভাবে লিঙ্ক করা যায় ওইটি সম্বন্ধে এই পেজে পুরোটা আলোচনা করছে। তো আমরা এখন আউটপুটে যাই, জেএস কিভাবে কিভাবে আউটপুট দেয়। এই জায়গায় দেখেন জাভাস্ক্রিপ্ট ডিসপ্লে পসিবিলিটিস। এই জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডাটা ইন ডিফারেন্ট ওয়েস। কি কি ওয়েসে দেয়, যে এই জায়গায় চারটা ডিক্লেয়ার করা আছে, যে ইনার এইচটিএমএল, ডকুমেন্ট ডট রাইট, উইন্ডো ডট অ্যালার্ট, কনসোল ডট লগ। আমরা যদি এই চারটা জিনিস লিখি তাহলেই আমরা আমাদের ওয়েবসাইটে যে জাভাস্ক্রিপ্টটা লিখবো ওইটার আউটপুট দেখতে পারবো। কোনো আউটপুট দেখতে গেলে আমার এই চারটা ফাংশনের যে কোনো একটা ইউজ করতে হবে। তো এক একটার এক এক ধরনের কাজ আছে, যে HTML এ কি কাজ করে, ডকুমেন্ট ডট রাইটে কি কাজ করে, উইন্ডো ডট অ্যালার্টে কি কাজ করে, এই সম্বন্ধে নিচে একটা একটা করে বিবরণ দেওয়া আছে। যেমন ইউজিং ইনার HTML, তো আমরা ইনার HTML কিভাবে কাজ করে সেটা সম্পর্কে এই জায়গায় একেবারে উদাহরণ দিয়ে দেখানো আছে। তো দেখি কিভাবে করে। যখন আমরা ইনার HTML এ অ্যাক্সেস করতে যাব, ওই যে লেখা টু অ্যাক্সেস অ্যান HTML এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট ক্যান ইউজ দ্য, ইনার HTML ইউজ করতে গেলে আমাকে এইরকম করে লিখতে হবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এই এতটুকু ফিক্সড, এটা আপনি লিখবেনই। এলিমেন্ট বাই পর্যন্ত ফিক্সড, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই। এখন এই জায়গায় আইডি, এই জায়গায় আইডি, এটা দিয়ে কি বোঝানো হয়েছে, যদি আমার HTML ডকুমেন্টে কোনো ট্যাগকে আমি আইডি দিয়ে নামকরণ করে থাকি এবং ওই আইডিটা নিয়েই আমি কাজ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমরা আইডি লিখবো। আর যদি আমার HTML ওটা একটা ক্লাস ডিক্লেয়ার করে রাখতাম, তাহলে ওই পোর্শনে যদি আমি কাজ করতে চাইতাম তাহলে আমাকে এই বাইয়ের পরে ক্লাস লিখতে হইতো এবং ওই আইডি HTML এ যে আইডি অ্যাট্রিবিউট দেওয়ার পরে যে নামটা দিতাম সেই নামটা এই জায়গায় দিতে হবে। তারপরে হচ্ছে মেথড হচ্ছে যে এইগুলা মেথড বলেন, ফাংশন বলেন, যেটাই বলেন, যে এই জায়গায় আমি ইনার HTML দিব, যে বাই আইডি ইনার HTML। এই যে the id attributes define the HTML event, the inner HTML property defines the HTML content। তো এখন একটা উদাহরণ দিয়ে দেখাইছে যে কিভাবে এটা ডিক্লেয়ার করলে কিভাবে আমার ওই ইনার HTML কাজ করে। দেখেন আমরা এটা ট্রাই ইট ইয়োরসেলফে যাই, গিয়ে আমরা করি। যেমন এটা একটা বডি ট্যাগের ভিতরে আমি লিখলাম আমার HTML মাই ফার্স্ট ওয়েব পেজ, তারপরে একটা প্যারাগ্রাফ নিলাম যে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে কি করলাম একটা ব্ল্যাঙ্ক পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের ভিতরে একটা আইডি নিলাম, আইডির নাম দিছি ডেমো। তো আমি চাইতেছি যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি যে ভ্যালুটা দিতেছি ওই ভ্যালুটা আমার এই পি ট্যাগের, যে পি ট্যাগটা ফাঁকা আছে ওই ফাঁকার জায়গায় ডিসপ্লে করব। তো ইনার HTML মানেই হইতেছে আমি ইনার HTML এ যে ভ্যালুটা দিব এটা এখান থেকে নিয়ে আমার HTML এ আউটপুট দিবে, HTML এ লিখে দিবে। আমি যে জায়গায় দেখাইতে চাইতেছি সেই জায়গাটাতেই ও ক্যালকুলেশন, ওকে যেমন এটা একটা ক্যালকুলেশন দিছে, যেটাকে যোগ করে এটার যা ভ্যালু হবে সেই ভ্যালুটা এই জায়গায় এই সমান সমানের পরে যা দিব তাই। এটা যদি 5 যোগ 6 না দিয়ে এই জায়গায় আমি কোনো লেখা লিখে দিতাম, ওই লেখাটাই এই পি এর ভিতরে যায় বসতো। তো এই দেখেন জাভাস্ক্রিপ্টের একটা মজার কাজ, ছোট একেবারে একটা মজার কাজ, যেমন জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেশন করতে পারে।
এই যে 5 যোগ 6, তো এই জায়গায় কিন্তু আমি লিখে দিছি ইনার HTML 5 যোগ 6। ও কি করছে, এই জায়গায় নিয়ে এটা যোগ করে আমাকে 11 আউটপুট দিছে। তো আমরা এই কোডটা করি। যেমন HTML আর P আর এই Pটাও নিলাম। তারপর আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ ডিক্লেয়ার করলাম ইনলাইন, এবং এই জায়গায় কিছু লিখে দিলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা আপনারা যদি ডিরেক্ট টাইপ করে লেখেন ডকুমেন্ট ডট গেট, এই যে দেখেন দেখাইতেছে যে গেট এলিমেন্ট বাই আইডি, আমি আর পুরাটা লিখলাম না। তারপরে আমার যে নাম, এই যে দেখেন আইডির ভিতরে কি দিছি ডেমো, তো এই নামটা যখন দিব তখন অবশ্যই ডবল কোটেশনের ভিতরে দিতে হবে। শুধু যদি দেন তাহলে ওই আইডিটাকে চিনতে পারবে না। এরপরে আমরা যে মেথডটা দিব সেটার জন্য সেটার আগে একটা ডট দিয়ে নিব। তারপরে আমি ইনার HTML এ কাজ করতে চাইতেছি, দেখেন আমাকে সাজেস্ট করে ইনার HTML ইকুয়াল টু 5 যোগ 6 দাও, আমি 10 যোগ 5 দিলাম, 10 যোগ 5। আরেকটা ব্যাপার হইতেছে, আমরা মাঝখানে যে যোগ বিয়োগের যে অপারেটরগুলো দিব সেইগুলোর পরে একটা সিম্বল দিবেন আগে পরে। যেমন 10-এর পরে একটা সিম্বল দিয়ে আমি প্লাস দিলাম, তারপরে 5 দিলাম, এবং লেখা শেষ হলে সেমিকোলন দিয়ে ক্লোজ। এখন দেখি, এই যে দেখেন এই জায়গায় একটা ব্যাপার, আমি এই জায়গায় কিন্তু 2 লাইন লেখা, তো আমার নিচেরটা কি জন্য দেখাইতেছে, কারণ জাভাস্ক্রিপ্ট সবসময়ই লাস্টের আউটপুট দেখায়। শুধু জাভাস্ক্রিপ্ট না, যে কোনো জায়গায় তো আমি এই যে প্রথমে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি 5 যোগ 6 দিছি, এই জায়গায় 11 হওয়ার কথা, কিন্তু তারপরে আবার কি দিছি, সেম এলিমেন্টটাই দিছি এবং বলছি কি 10 যোগ 5। এই জন্য কি হইতেছে আমার, ও এটা নিচে, সেই নিচেরটাই শুধু ডিসপ্লে করতেছে, এই যে 10 যোগ 5। যদি আমি এটাকে উঠাইয়া দিই তাহলে আমার 11 ডিসপ্লে করবে। তারপরে ইউজিং ডকুমেন্ট ডট রাইট, যে ডকুমেন্ট ডট রাইট এটা দিয়েও আমরা কি করি, প্রিন্ট করি জাভাস্ক্রিপ্টের কোনো ডকুমেন্ট বা জাভাস্ক্রিপ্টের কোনো স্টেটমেন্ট যেটা আমি লিখছি এবং এটার একটা আউটপুট ব্রাউজারে দেখতে চাইতেছি, সেক্ষেত্রে ডকুমেন্ট ডট রাইট ফাংশন, মানে এটা একটা ফাংশন বুঝাই দিতেছে। দেখেন ডকুমেন্ট ডট রাইট, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং, তো এরকম করে লিখলে আমরা এটা দিয়ে কি বুঝবো, জাভাস্ক্রিপ্টে কোনো কিছু প্রিন্ট দেওয়া নির্দেশ করতেছে সেটা বুঝবো। এটার একটা এক্সাম্পল দিছে, দেখেন এই আগের এক্সাম্পলটাই ডকুমেন্ট ডট রাইট দিয়ে দেখাই দিছে যে এই জায়গায় কিছু লেখার পরে আমার লাস্ট স্ক্রিপ্ট এতটুকু জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টে কি করছি আমি, ডকুমেন্ট ডট রাইট 5 + 6, তো এটা সংখ্যা, এই জন্য সংখ্যার সাথে সংখ্যার মাঝখানে একটা যোগ চিহ্ন থাকলে ও এটাকে ক্যালকুলেশন করে ফেলে, যে 5 যোগ 6 এটা 11 আকারে দেখাইতেছে। এই যেমন আপনি এই স্ক্রিপ্টটা চাইলে যদি আমি
এই যে এটার পরে দেখাই, দেখেন এই জায়গায় কিন্তু কোনো আইডি কল করিনি। এটা টেস্টিং পারপাস ইউজ হয়, যখনই আমি এই জায়গায় কিছু লেখাই দিব সেটা ডিসপ্লেতে প্রিন্ট হয়ে যাবে। বুঝছেন? 11 ভ্যালু চেঞ্জ করে দেন, 16 হয়ে যাবে। এই যে 16। এই ডকুমেন্ট ডট রাইট সম্পর্কে এই জায়গায় লেখাই আছে, দেখেন লাল কালিতে একটা নোট দিয়ে দিছে যে ইউজিং ডকুমেন্ট ডট রাইট আফটার অ্যান এইচটিএমএল ডকুমেন্ট ইজ লোডেড উইল ডিলেট অল এক্সিস্টিং এইচটিএমএল। আমরা ডকুমেন্ট ডট রাইট সবসময় টেস্টিং পারপাস ইউজ করব, কিন্তু এটা কখনোই আফটার অ্যান এইচটিএমএল ডকুমেন্ট ইজ লোডেড, এইচটিএমএল ডকুমেন্ট লোড হওয়ার পরে ডিক্লেয়ার করব না। যদি করি সেই ক্ষেত্রে আমার আগের যে এইচটিএমএল গুলো আছে সেইগুলো ডিলিট হয়ে যাবে। যেমন এই জায়গায় দেখেন এক্সাম্পল দিয়ে দেখাইছে, বুঝছেন? আমরা এরকম h2 দিলাম, তারপরে p নিলাম, এগুলো কি আগে নিছি না? তারপরে সবার লাস্টে কি দিলাম, বাটন টাইপ অন ক্লিক ডকুমেন্ট ডট রাইট 5+, মানে এই জিনিসটা আমি একেবারে লাস্টে দিছি। সেই জন্য কি হয়েছে, বাটনে যখনই ক্লিক করতেছি আমার আগের জায়গায় চলে এসে বসে। এই জায়গায় এই যে দেখেন লেখাই আছে দ্য ডকুমেন্ট ডট রাইট মেথড শুড অনলি বি ইউজড ফর টেস্টিং। তারপরে উইন্ডো ডট অ্যালার্ট, উইন্ডো ডট অ্যালার্টের কাজটা কি, এটা একটা অ্যালার্ট দেয় যে ইউ ক্যান ইউজ অ্যান অ্যালার্ট বক্স টু ডিসপ্লে ডাটা। আমরা নিলাম, নেওয়ার পর একটা h1p ট্যাগ দিলাম, এরপর আমরা স্ক্রিপ্টে লিখে দিলাম উইন্ডো ডট অ্যালার্ট 5+6। তো এটা দেখেন কিভাবে কাজ করে, আমরা এটা নিজেরা করে দেখাই। না, এটার পরে আমি একটা স্ক্রিপ্ট দিলাম 5+6 এবং পেজটা রিলোড দিলাম। দেখবেন আমাকে একটা ফার্স্টেই নোটিফিকেশন টাইপের দিব। এই দেখছেন এই যে একটা বক্স আসছে, এটাই কিন্তু অ্যালার্ট। এই জায়গায় কি বলতেছে, দিস পেজ সেজ 11। কেন 11 বলতেছে, আমরা এই যে উইন্ডো ডট অ্যালার্ট এটার ভিতরে কি করছি 5+6 নতুন বানায় দিছি। এরপরে ইউ ক্যান স্কিপ দ্য উইন্ডো কিওয়ার্ড, এটা দিয়ে কি বুঝাইছে যে আমাদের এই যে উইন্ডো ডট অ্যালার্ট লিখছি, আমাদের এই উইন্ডো না লিখলেও আউটপুট দেয়, সেই জিনিসটা এই জায়গায় বোঝানো আছে। যেমন উইন্ডো ডট এটা কেটে দিলাম, স্ক্রিপ্টের ভিতরে শুধু 5+6 রাখলাম। তো এখন আমরা পেজটা রিলোড দিয়ে দেখি, দেখছেন তারপর আমাদের অ্যালার্ট বক্স কাজ করতেছে, কারণ এখন HTML আপডেট হয়ে গেছে, তাই কোড লেখারও কষ্ট এখন কমে গেছে, সবকিছুই শর্ট হয়ে যেতেছে। এই যেমন এই উইন্ডো বাদ দিয়ে দেখাইছে এই জায়গায়, এই যে অ্যালার্ট 5+6, তো এটা আমরা করে ফেলছি, এটা দেখবো না। এরপর হচ্ছে ইউজিং কনসোল ডট লগ। তো কনসোলটা কোথায় থাকে সেটা সম্পর্কে হয়তো অনেকেরই জানা নাই। তো দেখেন কনসোল ডট লগে আমরা একটা জিনিস প্রিন্ট করব, যেমন 5+6 এই জায়গায় 11 ভ্যালু, সেটা আমরা লগে গিয়ে চেক করব কনসোলে। তো সেটা কিভাবে, এটার জন্য আমাদের এই জায়গায় দেখেন এখানে কিছু লেখা আছে এবং এই একটা জিনিস আমি লগে প্রিন্ট করতে চাইতেছি। আমার এটার আউটপুট কিন্তু এই জায়গায় দেখাইতেছে না। আমি স্ক্রিপ্টে যাই, এই স্ক্রিপ্টের পরে লিখি এবং যদি ব্রাউজারটা রিলোড দেই, এই জায়গায় আমার দেখাবে না। এই অ্যালার্ট থেকে কিন্তু এটা আসছিল, কনসোল ডট লগের কারণে না। এগুলোর জন্য আপনাদের ডিস্টার্ব হবে, আমি এই কোডগুলো বন্ধ করে দিই। তো এবার রিলোড দিই, যে আমাদের লেখা ভুল আছে কোথাও।
কম বেশি হয়েছে এই যে। দেখেন এই জায়গায় কিন্তু আমি বলছি যে স্কিপ কনসোল ডট লগ এবং একটা ভ্যালু দিয়ে দিছে, এটাতে যোগ করতে বলছি, কিন্তু এই জায়গায় আমার কন্টেন্ট এরিয়া ফাঁকা দেখাইতেছে। তো এটা কিন্তু প্রিন্ট হয়েছে, তো সেই প্রিন্টটা আমরা কিভাবে দেখব? আমরা যে কোনো ব্রাউজারের এই জায়গায় গিয়ে F12 প্রেস করব, তাহলে কি আসবে? আমাদের এরকম একটা আসবে এবং এই জায়গায় দেখেন এই যে কনসোল লেখা, কনসোলে ক্লিক করলাম, দেখছেন কনসোলে কিন্তু এই জায়গায় আমার ভ্যালু দেখাইতেছে 11। এই জায়গায় যদি 5-এর করে 10 দিই তাহলে কত আর কত 15। সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে 15। তো আমরা যদি কোনো কিছু কনসোলে নিয়ে যে চেক করতে চাই সেই ক্ষেত্রে এরকম ঘোরাঘুরি করবো। এরপরে হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা বোঝানোর আগে আমি একটু আসতেছি, 2 মিনিট একটু ওয়েট করেন, ভিডিওটা একটু পুশ করে রেখে যাই। হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম? যে স্টেটমেন্টস, যে জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট হইতেছে এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, যেমন এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তো এই ডিক্লেয়ার করা জিনিসগুলোকেই স্টেটমেন্ট বলা হয়। যে আমরা একটা কাজ শুরুর ক্ষেত্রে আগে থেকে কোনো স্টেটমেন্ট বা আগে থেকে যে জিনিসগুলা ডিক্লেয়ার করে রাখি যে পরবর্তীতে এগুলো লাগবে আমাদের, ওই রকম টার্মগুলোকেই স্টেটমেন্ট বলা হয়। যেমন স্টেটমেন্ট 1, এই যে দেখেন এটা কমেন্ট, এই কমেন্টও কিভাবে করা হয়, কমেন্ট এটা আলাদা পোর্শনই আছে। এই জায়গায় কমেন্ট দিয়ে দেখানো হয়েছে যে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1-এ কি করছে, একটা var মানে ভেরিয়েবলে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সব পরে পাবেন। তো এই বেসিক যেহেতু, তাই উপরে প্রথম দিকে আলোচনা করে যেতেছে, পরবর্তীতে এইগুলার একটা একটা করে আপনার ভাঙায় দেখানো আছে। তো এই প্রথম স্টেটমেন্ট হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, ভেরিয়েবলের কোনো ভ্যালু দেয় নাই, জাস্ট নামগুলো, যে এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল, আলাদা আলাদা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল এবং জেড একটা ভেরিয়েবল। এর পরের স্টেটমেন্টে কি করছে, যে এক্স এর একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছে, যে এক্স ইকুয়াল টু 5, যে আমি একটা ভেরিয়েবল নিলাম ওইটার ভ্যালু হচ্ছে 5। তারপরে ওয়াই এর একটা মান দিয়ে দিছে। এরপরে জেডে কি করলো, জেডও কিন্তু একটা ভেরিয়েবল, এই জেডের ভিতরে করছি কি আমরা এক্স এবং ওয়াইকে যোগ করে দিছি, যে এক্স প্লাস ওয়াই যোগ করে দিছি। তো দেখেন এই জায়গায় এই জিনিসটা আবার প্রিন্ট করে দেখাইছে, এইখানে ডাটাটা, মানে আমরা এই যে স্ক্রিপ্টে যা করছি, আমাদের এই স্ক্রিপ্টের মূল কাজ কি, যে স্টেটমেন্ট ডিক্লেয়ার করলাম, ফার্স্টে 3টা ভেরিয়েবল, এক্স এর একটা ভ্যালু দিলাম, ওয়াই এর একটা ভ্যালু দিলাম, এবং লাস্টে আমরা কি আউটপুট চাইতেছি, যে এক্স প্লাস ওয়াই, এটাও একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করে রাখছি, কিন্তু আমরা চাইতেছি যে আমাদের এই জেটের ভ্যালুটা আমরা ডিসপ্লে করতে চাইতেছি কোথায়, এই যে পি আইটি ইকুয়াল টু ডেমো, এই জায়গাটা ফাঁকা আছে, মানে এই ট্যাগটা ফাঁকা আছে, এই ট্যাগের এই জায়গায় আমরা জেটের ভ্যালুটা চাইতেছি। তো জেটের ভ্যালু কিন্তু এই জায়গায় ডিফাইন করা নাই, কি আছে এক্স আর ওয়াই বলে দিছি যে যোগ করতে। তো জাভাস্ক্রিপ্ট কি করবে, এই এক্স এবং ওয়াই এর কিন্তু আলাদা আলাদা মান আছে, যে এক্স এর মান 5, ওয়াই এর মান 6। ও কি করবে, এই 5 আর 6 যোগ করে যেটা হয় সেটা এই জায়গায় দেখাবে। কেন দেখাবে? কারণ এই জায়গায় আমরা ভেরিয়েবল গুলো বলে দিছি যে এক্স প্লাস ওয়াই। তো দেখেন এই জায়গায়
কিভাবে আনলো, এই যে ইনার HTML এর মাধ্যমে আনছে। আমরা একটু আগে পড়ছি যে ইনার HTML কি কাজ করে। ইনার HTML এর কাজটাই হইতেছে আমি এই জায়গায় যা নির্দেশ করব বা যা লিখবো, যেই কমান্ড দিব, সেই ভ্যালুটা ও নিয়ে আমার HTML এর ভিতরে প্রিন্ট করবে। তো আমার HTML এই জায়গায় ফাঁকা আছে এবং কোন জায়গায় প্রিন্ট করব সেটা আমরা এই যে জায়গায় বলে দিছি যে বাই আইডি ডেমো। আমাদের এই ডেমোটা হচ্ছে একটা আইডি, এই জন্য আমি এই জায়গায় বাই আইডি লিখছি এবং এই ডেমো হচ্ছে এই আইডিটার নাম। তো এই ইনার HTML তখন বুঝবে যে আমার কোথায় প্রিন্ট করতে হবে, ও এই ডেমোটা খুঁজবে, ডেমোটা যে জায়গায় পাবে সেই জায়গায় আমার এই জায়গায় যা কাজ দিব ওকে সেই জিনিসটা এই জায়গায় প্রিন্ট করে দিবে। তো এই জায়গায় কি কাজ করছে দেখেন, ফার্স্ট একটা এই যে ডাবল কোটেশন নিচে, ডাবল কোটেশনটা এই পর্যন্ত, এই ডাবল কোটেশনের এন্ডিং এই জায়গায় আমরা কি লিখছি, দা ভ্যালু অফ জেড ইজ, মানে আমরা একটা স্ট্রিং নিছি। এই স্ট্রিং কি জিনিস, নাম্বার কি জিনিস, এইগুলো সম্বন্ধেও সামনে আছে। তো এইখানে আমরা যেটা লিখে দিছি এটা হুবহু এই জায়গায় আসবে, এই যে দা ভ্যালু অফ জেড ইজ, এই যে দা ভ্যালু অফ জেড ইজ, এটা আমরা এই কোটেশনের ভিতরে দেখাইছি। তারপরে কি করছি, একটা প্লাস দিছি যে এর পরেও আমাদের ভ্যালু আছে। তো এই প্লাসের জন্য কি হয়েছে, এই ভ্যালু জেড ইজ এর পরে ও এই জেড এর ভ্যালুটা দেখাবে। তো এই জেড মানে কোন জেড, দেখেন এই জায়গায় কিন্তু শুধু জেড লিখছি। তো এই জায়গায় আমার কি দেখাইতেছে 11, কেন, কারণ এই যে আমরা এই জায়গায় দেখেন স্টেটমেন্ট লেখা দিছিলাম যে জেড এর একটা মান আছে, জেড এর মান কত, এক্স প্লাস ওয়াই। তো এই এক্স এরও আবার একটা মান আছে 5, মাঝখানের প্লাস প্লাসই থাকবে, মানে যে অঙ্ক করতেছি, অঙ্ক করতে গেলে যেরকম করে করি আমরা, যে এক্স এর একটা মান আছে সেটা কত 5, এবং এটা আমরা যোগ করতে বলছি সেই যোগ চিহ্ন, এবং ওয়াই এরও একটা মান আছে সেটা কত 6। তো এই জেডটা তখন এই 5 প্লাস 6 ইকুয়াল টু 11 হয়ে যাবে। তো জেড এর অরিজিনাল মান হচ্ছে 11, সেই 11টাই এই জেড এর এই জায়গায় বসে পড়ছে। তারপরে আমরা কি করলাম, আবার প্লাস দিলাম। এই প্লাসটার জাভাস্ক্রিপ্টের ভাষায় নাম হচ্ছে কনকেট, যে আমরা একটা স্ট্রিং এর সাথে অন্য কোনো ভ্যালু পাশাপাশি দেখাইতেছি, মানে এটার পাশাপাশি যে এটা দেখাইতেছি এটা এই কনকেটের মাধ্যমে দেখাইতেছি। যদি আমরা প্লাস না দিতাম তাহলে কি হতো, না দিয়ে দেখি কি হয়, এই যে রান দিলাম, দেখছে দেখায় না, মানে এটা একটা লেখার প্যাটার্ন। আমাদের এটা দিতে হবে যে এই ভ্যালুটা যদি আমি ঠিকঠাক মতো করতে চাই, যে লেখার পরেও আমি কোনো মান আছে সেই মানগুলো ডিসপ্লে করব, এবং এটার পরে আমি আরো একটা, আমার লেখাটা এখনো শেষ হয় নাই, আমি আরো একটা ডট বসাবো। তো সেই সব ক্ষেত্রে আমাকে এরকম প্লাস প্লাস দিয়ে ওকে চিনায় দিতে হবে যে লেখা বা আমার এই স্টেটমেন্ট এখনো শেষ হয় নাই, স্টেটমেন্টটা কমপ্লিট হইলে তখনই আউটপুট আসবে। এই যে দেখেন দা ভ্যালু অফ জেড ইজ, এই এতটুকু আমার এই জায়গায় প্রিন্ট হয়েছে, এই যে দা ভ্যালু অফ জেড ইজ। তারপরে আমরা কি করলাম, একটা কনকেট করলাম জেড এর ভ্যালু, এটা জেড এর ভ্যালুটা তখন ক্যালকুলেশন হয়ে আসবে। এই যে 11 আমাদের ক্যালকুলেশন হয়ে আসলো। তারপরে আবার কি দিছি, প্লাস দিয়ে আমার ডট, মানে এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সটা স্টপ করব। তো এটা আমাদের স্ট্রিং, এই জন্য আমরা এই যে ডাবল কোটেশনের ভিতরে লিখছি এই যে আমাদের ডট। আমরা যদি এটা ছাড়া ডট দিতাম তাহলে আমাদের ইরর আসতো, দেখেন বুঝছেন, এই জায়গায় নাই। তো এই টপিকটার মূল বিষয় হচ্ছে স্টেটমেন্ট কিভাবে লিখে। এই যে দেখেন আমরা একটি স্ক্রিপ্ট, এতক্ষণ আমরা কি করছিলাম, প্রথমে যে ডিরেক্ট এক একটা ভ্যালু ডাইরেক্ট প্রিন্ট করে দেখাইছিলাম, আর এই জায়গায় আমরা কি করছি, একটা স্টেটমেন্ট ডিক্লেয়ার করে যে এই জায়গায় যে কমান্ডটা দিতেছি সেই কমান্ডটার আগে কিছু ভেরিয়েবল মান বা কিছু কাজ আগেই ডিক্লেয়ার করে রাখছি। তো এই জায়গার আউটপুটটা আসার আগে ওইখান থেকে ডাটা নিয়ে ডাটা প্রসেস হয়ে তারপরে এই জায়গায় ভ্যালু দেবে। তো এই যে ডাটা রাখা এবং ডাটা প্রসেসিং, ওই জিনিসগুলোকেই এই যে স্টেটমেন্ট বলা হয়। এই যেমন এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা। তো এই এক একটা ডাটা হচ্ছে এক একটা স্টেটমেন্ট, এটাই জাভাস্ক্রিপ্টের ভাষায় স্টেটমেন্ট বলে।
আমরা নেক্সটে যাই, যে সিনট্যাক্স। আচ্ছা, নেক্সটে পরে যাই, আরো কিছু আছে আপনাদের এটার ব্যাপারে কিছু লেখা আছে, কিছু বাংলায় দিছে, তো এই জিনিসগুলো যাই না যাওয়াই ভালো, লাফায় লাফায় না যাই। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, এখানে কিছু লেখা আছে। A computer program is a list of instruction to be executed by a computer. এই যে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন, এটা এক্সিকিউট হয় কোনো কম্পিউটার থেকে, তো আমরা জানি। ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্ট। এই যে আমরা প্রোগ্রামিংটা শুরু করার আগে যে ইনস্ট্রাকশনগুলো দিছি, যে এক্স ওয়াই জেড, এটা একটা ভেরিয়েবল, এরপরে এক্স এর একটা ভ্যালু আছে, ওয়াই এর একটা ভ্যালু আছে, মানে এখন ভাঙায় আপনাকে জিনিসটা বুঝাইতেছে এই জায়গায়। এই লেখাগুলো পড়লেই আপনারা ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে ওই ইনস্ট্রাকশনগুলো যে দিছি ওইগুলোর নামই হচ্ছে স্টেটমেন্ট। তারপরে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্ট। তো আমরা একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম যে লিখি, তো ওইটার আরেকটা নাম হইতেছে যে এটা একটা লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্ট। কারণ আমরা একটা লিস্টের মতোই তো লিখতে থাকি, ফার্স্টে ভেরিয়েবল দেই, তারপরে একটা কমান্ড দেই, আবার যদি কিছু ভেরিয়েবল দেই, তারপরে আবার একটা কমান্ড দিই, তো এটা তো একটা লিস্টের মতোই কাজ করতে থাকে। তারপরে ইন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আর এক্সিকিউটেড বাই দ্য ওয়েব ব্রাউজার। তো আমরা এইচটিএমএল এর ভিতরে যে জাভাস্ক্রিপ্টটা লিখতেছি, এটা আমার এক্সিকিউট কোথায় হইতেছে? আমাদের ব্রাউজারেই তো হইতেছে, ওয়েব ব্রাউজারে। এই যে আমরা আউটপুট যে দেখতেছি, এই যে কনসোলের ভিতরে 15 দেখলাম, সেটা কোথায় দেখতেছি? আমাদের ব্রাউজারেই দেখতেছি। এটা তো আমাদের কোনো মিডিয়া প্লেয়ারে ডিসপ্লে দেখাইতেছে না। তো ওই জিনিসটা এই জায়গায় বলা আছে যে আমরা যা কিছুই করি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সব কিছুর ওই প্রোগ্রামটা এক্সিকিউট হবে গিয়ে আমাদের ওয়েব ব্রাউজারে। এরপরে এই জায়গায় কিছু এক্সাম্পল দেওয়া আছে যে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট আর কম্পোজড অফ কি কি, মানে স্টেটমেন্টগুলো কি কি হইতে পারে। এটা হচ্ছে ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশনস, কিওয়ার্ড, কমেন্ট, এই সবগুলো মিলিয়েই একটা স্টেটমেন্ট। এই জায়গায় যে আমরা দেখলাম, যে এই জায়গায় দেখেন, এই যে ভ্যালু, এই যে সমান সমান, এটা হচ্ছে একটা সমান সমান না, এই যে প্লাস, এটা একটা অপারেটর। তারপরে কি আছে? এক্সপ্রেশন আছে, কিওয়ার্ড আছে। কিওয়ার্ড কোনটা? এই যে var। var হইতাছে কিওয়ার্ড, মানে যেই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন, যেমন var মানে ভেরিয়েবল, এটা হচ্ছে ওর একটা বিল্ট ইন ওয়ার্ড। তো ওই বিল্ট ইন ওয়ার্ডগুলোকে জাভাস্ক্রিপ্টে কিওয়ার্ড বলা হয়, যে এই জিনিসগুলো আপনি আপনার পার্সোনাল কোনো কাজে ইউজ করতে পারবেন না। যেমন এটা একটা ভেরিয়েবল, তো আমি ভেরিয়েবল ডিক্লারের সময় এই var ইকুয়াল টু var এরকম কোনো ভ্যালু দিতে পারবো না বা কোনো নাম রাখতে পারবো না। তো কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের লিস্টগুলো পরে আছে, ওই কিওয়ার্ড লিস্ট আপনারা পাবেন। তো যখন জাভাস্ক্রিপ্টে কাজ করবেন, ওই কিওয়ার্ডগুলো ইউজ করবেন না। ওই কিওয়ার্ডগুলো শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ফাংশন ডিক্লারের ক্ষেত্রেই ইউজ করা যায়। ওই আপনি পার্সোনাল নামকরণ বা ওই ফাংশনের নাম দিবেন, সেই সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। তারপরে কমেন্ট তো আমরা বুঝি। কমেন্ট তো এই যে কমেন্ট, এটা সব জায়গায় থাকে, এইচটিএমএল এও কমেন্ট থাকে, সিএসএস এও কমেন্ট আছে, জাভাস্ক্রিপ্টেও কমেন্ট আছে, পিএইচপিতে যে যাব, ওই পিএইচপিতেও কমেন্ট আছে, সব জায়গায় কমেন্ট থাকে। এরপরে এটা একটা নতুন স্টেটমেন্ট, মানে এক্সাম্পল দেখাইতেছে যে এটা একটা এক্সাম্পল। এই স্টেটমেন্টে কি আছে, যে দিস স্টেটমেন্ট টেলস দ্য ব্রাউজার টু রাইট হ্যালো ডলি। যে এটা আমার পুরোটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট আমাকে, মানে ব্রাউজারকে কি বলতেছে, যে ব্রাউজারকে লিখতে বলতেছি, কি লিখতে বলতেছি, এই জায়গায় যে ভ্যালুটা দিছি আমরা, এই যে ইনার এইচটিএমএল মানেই তো আমরা ব্রাউজারের ভিতরে লিখতে বলি। আগে 2-3টা এক্সাম্পল দেখছি। ওই জিনিসটা এই জায়গায় বলছে যে আমরা এই স্টেটমেন্টকে বলতেছি যে একটা হ্যালো ডলি আমার এইচটিএমএল এর ভিতরে প্রিন্ট করো।
তো এই যে আমরা এক একটা লাইন কোড লিখি, এই এক একটা লাইন কোডই হচ্ছে এক একটা স্টেটমেন্ট। ওই জিনিসটা এই জায়গায় বুঝাইছে যে এই লাইন দিয়ে আমরা কি করতে চাইতেছি, কি করতে বলতেছি, কি নির্দেশ দিতেছি ব্রাউজারকে, ওইগুলাই হচ্ছে স্টেটমেন্ট। এই জায়গায় ওই আগের মতোই একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা দেখেন এই যে পি একটা আইডি, এই আইডি ম্যাচ করিয়ে বলছি কি ইনার এইচটিএমএল, তার মানে আমি এই জায়গায় যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা নিয়ে এই ডেমো নামের আইডি যে জায়গায় থাকবে সেই জায়গায় ও প্রিন্ট করে দিবে। এই যে দেখেন আমরা এইচটিএমএল এ কিন্তু ফাঁকা রাখছিলাম, তো এই জায়গায় ফাঁকা আসার কথা ছিল, এটা ফাঁকা আসে নাই। এই হ্যালো ডলি ভ্যালুটা কোথা থেকে আসছে, এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট থেকে আসছে। এই ইনার এইচটিএমএল এর মাধ্যমে আমরা এই ডাটাটা, এই ভ্যালুটা এই জায়গায় পাস করে দিছি। এরপরে আরো কিছু লেখা আছে, মোস্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম কন্টেইন মেনি জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের ভিতরে অনেক জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট আমরা লিখতে পারি। তো দ্য স্টেটমেন্ট আর এক্সিকিউটেড ওয়ান বাই ওয়ান ইন দ্য সেম অর্ডার অ্যাজ দে আর রিটেন। মানে আপনি জাভাস্ক্রিপ্টের একটা মনে করেন 10 লাইনের কোড লিখছেন, তো ওই 10 লাইনের কোডটা জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট প্রতিটা কোড লাইন বাই লাইন কাজ করবে। আপনি এই জায়গায় যে স্টেটমেন্ট দিচ্ছেন ওই স্টেটমেন্ট পাঠাবে, তারপরে পরের লাইনে যা লিখবেন সেটাও পাঠাবে। তো যেভাবে আপনি স্টেটমেন্ট লিখবেন ও প্রতি লাইন বাই লাইন স্টেটমেন্ট কাজ করবে। এখন ওখানে যা লেখা থাকবে, ওকে যদি এই লাইনে এইগুলা দেন ব্রাউজারে যাইতে, ও এখান থেকে এই ডাটা ব্রাউজারে পাঠায় দেবে। তারপরের লাইনে যদি আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন এবং ওই ভেরিয়েবলের একটা প্রিন্টের কপি আপনি ব্রাউজারে পাঠাইতে চাইতেছেন, মানে আপনি যেভাবে লাইন ডিক্লেয়ার করবেন জাভাস্ক্রিপ্টে যা বলবেন ও ওই লাইন বাই লাইন আউটপুট ওয়েব ব্রাউজারে পাঠাবে। এইটাই এই জায়গায় বলছে যে দি স্টেটমেন্টস আর এক্সিকিউটেড ওয়ান বাই ওয়ান ইন দ্য সেম অর্ডার অ্যাজ দে আর রিটেন। যেভাবেই লেখেন সেটা ওয়ান বাই ওয়ান হিসাবে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এরপরে কিছু একটা নোট দিয়ে দিছে যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম এন্ড জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট আর অফেন কল্ড জাভাস্ক্রিপ্ট কোড। মানে আপনি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম বা জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট এটাকে প্রায়ই জাভাস্ক্রিপ্ট কোড বলা হয়। আমরা সবসময় তো এটাই বলি যে জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোড, কয়জন আর বলি জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। ওই জিনিসটাই নোট দিয়ে বইলা দিছে। হ্যাঁ, এরপরে আসছে যে সেমিক্লন। সেমিক্লন একটা ইম্পর্টেন্ট বিষয়। সেমিক্লন সেপারেট জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। আপনি একটা লাইন লিখতেছেন, কোড লিখতেছেন, তো যখনই আপনি সেমিক্লন দিবেন তখনই জাভাস্ক্রিপ্টের কোড বা ওই ব্রাউজার যে জায়গায় আউটপুট যাবে সেই জায়গায় ও এই সেমিক্লনের আগ পর্যন্ত যা লেখা থাকবে সেটাকে একটা স্টেটমেন্ট ধরবে। আপনার প্রতিটা স্টেটমেন্টের ক্লোজিং হচ্ছে এই সেমিক্লন। যখনই আমার একটা কিছু ডিক্লেয়ার করা শেষ, তার মানে আমার একটা স্টেটমেন্ট ডিক্লেয়ার করা শেষ, তো এই শেষটা আমি বুঝাবো এই সেমিক্লনের মাধ্যমে। যদি আমি এই সেমিক্লনটা না দিয়ে আরও কিছু লিখি তখনও ওই কন্টিনিউ, মানে আমার এটার পরেও ও যা লেখা থাকবে ওইটার উপরে কাজ করবে। তো আমরা প্রতিটা স্টেটমেন্ট ওই আমরা কোনো লেখা যেমন দাড়ি দিয়ে স্টপ বুঝাই, তো ওই প্রোগ্রামিং এর ভিতরেও এইরকমই সিস্টেম যে আমরা একটা কোড লিখছি, একটা লাইন কোড লিখছি, ওই এক লাইন কোডকে আমি স্টপ বুঝাবো এই সেমিক্লন দিয়ে, যে আমার এই স্টেটমেন্টটা এই জায়গায় শেষ, তারপরের লাইনে যাব নতুন স্টেটমেন্ট দেওয়ার জন্য। এই যেমন এই জায়গায় আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তারপরে একটি এই সেমিক্লন দিয়ে দিচ্ছি, মানে আমার এই স্টেটমেন্ট কমপ্লিট। এই যে যেমন এই ডিক্লেয়ার 3 ভেরিয়েবল, তারপরের স্টেটমেন্ট কি, আমরা এই যে ভেরিয়েবল ডিক্লেয়ারটা করছি সেটার একটা ভ্যালু দিব, তো ওই এর একটা মান দিলাম 5, তো ওই জিনিসটাই এই জায়গায় আবার সেমিক্লন দিয়ে স্টপ করে দিলাম, তার মানে এটা একটা স্টেটমেন্ট। এই জায়গার কাজটা কি হয়েছে, অ্যাসাইন দ্য ভ্যালু 5 টু এ, মানে এর একটা ভ্যালু 5 হয়েছে, 5 দিলাম। যে জায়গায় আমি এ কল করব সেই জায়গায় এই 5 ভ্যালু পাস হবে। যদি প্রিন্ট দেই এ কে, তো তখন আমার রেজাল্ট দেখাবে 5, এরকম। তো এই সেমিকোলন আমাদের সবসময় প্রতিটা স্টেটমেন্টের পরে ডিক্লেয়ার করতে হবে। এরপরে when separated by semicolons multiple statement on one line are allowed।
যদি আপনি এটা যেমন একটা প্রতিটা স্টেটমেন্ট কি লাইন বাই লাইন, তো আপনি চাইতেছেন এক লাইনের ভিতরেই মাল্টিপল স্টেটমেন্ট দিতে, সেটা কিভাবে লিখবেন? এই যে এইভাবে প্রায়োরিটি ইয়োরসেলফ দিলাম, দেখি কিভাবে লিখছে। যেমন আমি এই আগের জিনিসটাই, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট, কিন্তু এটা কি লাইন বাই লাইন স্টেটমেন্ট, আর এই স্টেটমেন্টটাই এক লাইনে ডিক্লেয়ার করে এই জায়গায় দেখানো হয়েছে। সেটা কিভাবে করছে? প্রথমে আমরা একটা ডিক্লেয়ার করলাম, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই তিনটা ভেরিয়েবলের ভ্যালু এক লাইনের ভিতরে আমি অ্যাসাইন করে দিছি। এই যে দেখেন, এই জায়গায় কি আমার তিনটা স্টেটমেন্ট ছিল না, সেই তিনটা স্টেটমেন্টকে এক লাইনে ডিক্লেয়ার করছি। তো প্রতিটা স্টেটমেন্ট কিভাবে আলাদা হয়েছে, কিভাবে বুঝতেছে যে এটি এই এক লাইনের ভিতরে তিনটা স্টেটমেন্ট আছে, সেটা বুঝতেছে আমার এই সেমিকোলনের মাধ্যমে। যদি আমি সেমিকোলনটা না দিতাম তাহলে এটা আমার একটা রং কোড ছিল, আমার এই জায়গার কোডটা জাভাস্ক্রিপ্ট বুঝতে পারতো না, ব্রাউজার বুঝতে পারতো না। তো এখন আমি এই যে পরের স্টেটমেন্ট লিখলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো1 মানে এই যে আমার একটা এই জায়গায় আইডি ডিক্লেয়ার করা আছে ইনার HTML, তার মানে এই ডেমো1 এর ভিতরে আমি এই জায়গায় যা ভ্যালু দিব সেই ভ্যালুটা এই পি ট্যাগের ভিতরে চলে যাবে। তো আমি এই জায়গায় ভ্যালু কি দিছি? সি। এই জায়গায় তো সি দিলাম, তার মানে তো এই জায়গায় সি প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সি তো প্রিন্ট হইল না। সি কেন প্রিন্ট হবে? কারণ আমরা এই জায়গায় সি নামে একটা ভেরিয়েবল রাখছি, এবং ভেরিয়েবলের ভ্যালু কি দিছি? এ প্লাস বি। তো এই জায়গাতে এ প্লাস বি প্রিন্ট হওয়ার কথা ছিল, সেটা কেন হইল না? কারণ প্রত্যেকটা এই এ এটা একটা ভেরিয়েবল, বিও একটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের আমি দুইটা ভ্যালু ডিক্লেয়ার করে দিছি। তো এই এ মানে হচ্ছে 5, প্লাস দিছি, প্লাস হচ্ছে অপারেটর, মানে যখন দুইটা নাম্বারের মাঝখানে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, তখন ওই নাম্বার দুটা যোগ বিয়োগ গুণ ভাগ হিসাবে কাজ করবে। যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যাবে। তো এটা সম্পর্কেও সামনে আছে যে অপারেটর কিভাবে কাজ করে, এটা বোঝানো হবে আলাদাভাবে। তো আমরা এখন এতটুকুই বুঝি যে এই জায়গায় দুইটা নাম্বার আছে, একটা 5 একটা 6, আর মাঝখানে যোগ চিহ্ন, তাই এটা ক্যালকুলেট হয়ে এই জায়গায় আউটপুটটা গেছে যে এই 11। তার মানে এই সি মানে হচ্ছে 11। মানে আপনারা তো অনেকেই সবাই পড়ালেখা করছেন, বীজগণিত অঙ্ক যে করছেন না, সেম বীজগণিত অঙ্কের মতো এটা। এরপরে জায়গায় একটা নোট দিছে যে অন দ্য ওয়েব ইউ মাইট সি এক্সাম্পলস উইদাউট সেমিকোলনস, এন্ডিং স্টেটমেন্ট উইথ সেমিকোলন ইজ নট রিকোয়ার্ড বাট হাইলি রিকমেন্ডেড। যে একটা জিনিস বলা আছে যে আপনি কোনো জায়গায় যদি সেমিকোলন দিতে ভুলাও যান, ওই সেমিকোলন জাভাস্ক্রিপ্টে ম্যান্ডেটরি না। তো অনেক জায়গায় এটার আউটপুট দিয়ে দেয়, কিন্তু সেমিকোলন ইউজ করাটা হাইলি রেকমেন্ডেড, মানে সেমিকোলন ইউজ করাটা ভালো, এতে কোড কনফ্লিক্ট হবে না। কিন্তু ফুল ম্যান্ডেটরিও না যে এটা ছাড়া আপনাকে আউটপুট দিবে না ফুললি। কিছু কিছু জায়গায় ওই সেমিকোলন ছাড়াও আউটপুট দিয়ে দেয়, কিন্তু পিএইচপি যখন করবো আমরা, পিএইচপিতে আবার এই সেমিকোলন ম্যান্ডেটরি। কোনো এক জায়গায় সেমিকোলন ইউজ করলে আপনার পুরো ওয়েবসাইটের এই ডাটা দেখাবে না, দেখবেন উল্টাপাল্টা হয়ে গেছে পুরো। তো ওই জায়গায় সেমিকোলন ইউজ করতে হয়। এই জায়গায়ও হাইলি রিকমেন্ডেড দেওয়া, কিন্তু কিছু কিছু জায়গায় ছাড় পাওয়া যায়। এই যে যেমন এন্ডিং স্টেটমেন্ট উইথ সেমিকোলন ইজ নট রিকোয়ার্ড, মানে কোথাও কোথাও যদি নাও দেওয়া হয় সেই জন্য কোনো প্রবলেম হয় না, আউটপুট দিয়ে দেয়। তো আমরা সবসময় ইউজ করব। তারপরে জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস। এই জাভাস্ক্রিপ্ট ইগনোরস মাল্টিপল স্পেস, মানে ও এই যে লেখা জাভাস্ক্রিপ্টের ভিতরে যদি আপনি বেশি স্পেস দেন, ওইটা ইগনোর করে, ও স্পেস কাউন্ট করতে পারে না। ইউ ক্যান অ্যাড হোয়াইট স্পেস টু ইয়োর স্ক্রিপ্ট টু মেক ইট মোর রিডেবল। দ্য ফলোয়িং লাইন আর ইকুইভ্যালেন্ট। যেমন এই যে দেখেন, আমরা এই জায়গায় একটা ভেরিয়েবল নিলাম কি নামে? পার্সন নামে। তো পার্সনের পরে কি করলাম? সমান সমান দিলাম। সমান সমানের পরে কিন্তু দেখেন এই জায়গায় একটা স্পেস আছে, তারপরে আমরা ভ্যালু দিছি, এবং নিচে দেখেন বার পার্সন, এরপরে সমান সমান, তারপরে ভ্যালু দিছি। তো আমার এই দুইটাই কিন্তু কাজ করতেছে। উপরে যে স্পেস দিছি ওই স্পেসটাকে ও কাউন্ট করতে পারে না। স্পেস এই জায়গায় পড়ছে ঠিকই, কিন্তু ও ওই স্পেস পড়তে পারে না।
ওই জিনিসটাই বুঝাইছে যে স্পেস যদি পড়েও যায় এটা সমস্যা নাই, ওই স্পেস জাভাস্ক্রিপ্ট চিনতে পারে না, ওইটাকে ইগনোর করে দেয়। কিন্তু এই জায়গায় আবার লেখা দিয়েছে যে এ গুড প্র্যাকটিস ইজ টু পুট স্পেস অ্যারাউন্ড অপারেটরস। আপনি যখনই এরকম এই যে অপারেটরগুলা সমান সমান, তারপরে প্লাস মাইনাস, গুণ ভাগ, এই অপারেটরগুলো যখন ইউজ করবেন তার আগে পরে একটা স্পেস দিয়ে দিবেন, তাতে কোডটা সুন্দর লাগে, একেবারে হিজিবিজি লাগে না। এই যে যেমন এই লাইনটা একটু সুন্দর দেখা যেতেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু হিজিবিজি, একটার সাথে একটা লেগে আছে। ছোট ওই মানে যখন বেশি কোড থাকে তখন ইজিবিজি লাগে, বোঝা যায় না। তো গুড প্র্যাকটিস হচ্ছে এরকম করে ডিক্লেয়ার করবেন। এই যে যেমন এই জায়গায় দেখা দিচ্ছে var x ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, প্রতিটার মাঝখানে মাঝখানে স্পেস আছে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তারপরে জাভাস্ক্রিপ্ট লাইন লেন্থ অ্যান্ড লাইন ব্রেকস, যে কিছু লেখা আছে যে ফর বেস্ট রিডেবিলিটি প্রোগ্রামার্স অফেন লাইক টু অ্যাভয়েড কোড লাইনস লঙ্গার দেন 80 ক্যারেক্টার। যে আপনি যখন লাইন লিখবেন প্রোগ্রামার অ্যাভয়েড করে, মানে 80 ক্যারেক্টারের বেশি একটা লাইনে লেখে না, ওই জিনিসটাই এটা বলছে। আর if a JavaScript statement does not fit in one line, the best place to break it is after an operator. যদি আমার কোড অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে একটা ব্রেক দিয়া নিচে পাঠাইতে হয়। দেখি আমরা এই জায়গায় এক্সাম্পল কিভাবে করছে। এই যে দেখেন, যেমন এই লেখাটা একটু বড়, তারপর আমার এই যে হ্যালো ডলি এই লেখাটা কিন্তু এই জায়গায় ধরতো না, কারণ আমার এই পর্যন্ত জায়গা। তো আমার এই হ্যালো ডলি, তারপরে এই কোটেশন, বিস্ময় চিহ্ন, এই সেমিকোলন সব মিলে এই জায়গায় ধরতো না। তো ওই জিনিসটা আমি এই পর্যন্ত লিখলাম, লেখার পরে একটা ইন্টার মেরে কোডটা আবার নিচে থেকে শুরু করলাম, এইটাই ব্রেক বোঝানো হয়েছে। ইন্টার মানে তো ব্রেক, যে আপনি এই জায়গায় হিজিবিজি করেন না, আপনার যতটুকু দরকার মানে 80 ক্যারেক্টার ম্যাক্স, এর বেশি দেওয়ার দরকার নাই। এর বেশি যদি দেওয়ার দরকার পড়ে সেই ক্ষেত্রে এরকম নিচে দিয়ে দেন, মানে একটু আপনাকে কোড লেখার প্যাটার্ন সম্পর্কে ধারণা দিতেছে, যে সুন্দর করে কোড কিভাবে লেখে একজন গুড প্রোগ্রামার, ওইটা সম্পর্কে ধারণা দিচ্ছে। এই জায়গায় কোনো কাজ নাই। এরপর হইতেছে জাভাস্ক্রিপ্ট কোড ব্লকস। এই যে ব্লক কোড কিভাবে কি লেখে, যে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ক্যান বি গ্রুপ টুগেদার ইন কোড ব্লকস ইনসাইড কার্লি ব্র্যাকেটস। কার্লি ব্র্যাকেটস মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা। The purpose of code blocks is to define statement to be executed together. One place you will find statement grouped together in blocks is in JavaScript function. তো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এই যে এক লাইন কোড, যেমন এই জায়গায় আমি একটা জিনিস নির্দেশ করছি যে আমার ইনার HTML এর ভিতরে তুমি এতটুকু প্রিন্ট করে দাও। তো আমার যদি এরকম মাল্টিপল কাজ থাকে, আমি যদি কয়েকটা নির্দেশ এক জায়গা থেকে করতে চাই, একটা কলের মাধ্যমে করতে চাই, মানে আমি ডাক দিব একটা কিন্তু কাজ করবে 4-5টা, ওই রকম টাইপের যদি কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্লক অফ কোড লিখতে হবে। তো কোড ব্লক এটা কি, আমরা যদি ফাংশন বলি, ওই ফাংশনটাই মূলত ব্লক কোড হিসেবে কাউন্ট হয় জাভাস্ক্রিপ্টে। যেমন এই যে একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, একটা ফাংশন লিখবো, এই ফাংশন লিখলেই বুঝে যে এই জায়গায় আমাকে একটা ফাংশন কল করছে। তো ওই ফাংশন কল করলে আমি এই ফাংশনের ভিতরে যা কাজ দিব ওই কাজগুলা করতে হবে। তো ওই ফাংশনটা ডিক্লেয়ারই হয় যদি কোনো বেশি কাজ থাকে, মানে কোনো সিঙ্গেল লাইনের কাজ না, কোনো প্রসেসিং টাইপের কাজ যদি থাকে, যে আমি একটা কিছু ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ারের পরে এই কাজ হবে, এই কাজ থেকে পরে আরও একটা কাজ হবে, ওই কাজ থেকে এইটা বিয়োগ হবে, এইরকম একটা বড় ধরনের কাজ বা মাল্টিপল ফাংশনের মাল্টিপল টাইপের কিছু কাজ হয়, সেই ক্ষেত্রে আমরা ওইটার একটা নাম দিব ফাংশন। ওই ফাংশনটাকে কল করলেই আমার অতখানি কাজ এক ডাকেই করে দিবে। ওই রকম টাইপের কাজের জন্য আমরা এই ফাংশন ডিক্লেয়ার করব। তো ফাংশন ডিক্লেয়ার কিভাবে করে এক্সাম্পল দেখেন, এই যে ফাংশনের পরে এই জায়গায় মাই ফাংশন মানে হচ্ছে এই জায়গায় আপনি একটা নাম দিবেন ফাংশনের। প্রতিটা ফাংশন আপনি পরবর্তীতে যদি এই কাজটা করতে চান তো কিভাবে কল করবেন, তখন এই জায়গায় যে নামটা দিবেন সেই নাম দিয়েই ফাংশনটা কল করতে হবে।
তো ডিক্লারেশন হচ্ছে ফাংশন, ফাংশনের পরে নাম, নামের পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ইন্ট, এটা দিতে হবে। এটা হচ্ছে লেখার প্যাটার্ন, যে জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন ডিক্লেয়ার করতে গেলে এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এটা ইচ্ছে মতো ডিক্লেয়ার করলে হবে না, এই সিস্টেমেই ডিক্লেয়ার করতে হবে, তাহলেই জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে যে এটা একটা ফাংশন। তারপরে আমরা যে কাজগুলা, ফাংশনের যে কাজ, সেটা ডিক্লেয়ার করার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই কাজটা ডিক্লেয়ার করে দিব। এটা আমরা ট্রাই ইট ইয়োরসেলফ দিই। এই যে দেখুন, এটা একটা ফাংশন, দুইটা কাজ দিছে যে দুইটা জিনিস প্রিন্ট করবে, একটা demo1 demo2। এই দুইটা পি এর ভিতরে আমি এক ক্লিকে ডাটা দিয়ে দিব। এতক্ষণ আমরা দেখছি একটা, তো সেই জিনিসটা এবার কিভাবে করছে, একটা ফাংশনের মাধ্যমে করছে। ফাংশনটা কল কোথা থেকে করছে, এই বাটন, এই যে দেখেন অন ক্লিকের ভিতরে আমরা নাম দিছিলাম এই যে মাই ফাংশন, এই মাই ফাংশনটাকে কল করছে। তো এইটাই যখনই ক্লিক হইছে, ক্লিক হইলে এই মাই ফাংশন কল হইছে, কল হইলেই তখন ও দেখবে যে কি কাজ আছে, ব্রাউজার কোড পড়া শুরু করবে যে কি কি কাজ করতে বলছে, তখন ওই কোড অনুযায়ী ডাটা এক্সিকিউট হবে। তো এই দুইটার ভিতরে আমি বলছি, এই দুইটার ভিতরে আমার প্রথমটা demo1, এই যে demo1 প্রথমটার ভিতরে রাখবা হ্যালো ডলি, আর demo2 এই যে demo2 আইডি, এটার ভিতরে কি রাখতে বলছি, হাউ আর ইউ। তো আমি এই ক্লিক মিতে ক্লিক করলে আমার এই দুইটা পি এই জায়গায় শো করবে এবং এই দুইটা জিনিস প্রিন্ট করে দেখাবে। এই যে যেমন দিলাম ক্লিক মি, এই যে দেখছেন হ্যালো ডলি, এবং এটা দেখাইতেছে কারণ আমার বাটনের পরেই কিন্তু দুইটা পি, তার মানে এই বাটনের পরেই দুইটা লাইন জেনারেট হয়েছে। তো এটাই হচ্ছে ফাংশন। আজান দিতেছে, আমরা 2 মিনিট ওয়েট করি। এই জায়গায় লেখা আছে যে ইন দিস টিউটোরিয়াল উই ইউজ টু স্পেসিস অফ ইন্ডেন্টেশন ফর কোড ব্লকস, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট ফাংশন লেটার। তো আমরা যে ফাংশনটা দেখলাম, এই ফাংশন সম্পর্কে আরো বিস্তারিত এই যে দেখেন এই জায়গায় আছে, বিস্তারিত সবকিছু এই জায়গা থেকে শুরু হবে। তো এখন জাস্ট জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া দিতেছে আপনাদের সবকিছু। তো ওই জিনিসটা এই জায়গায় লেখা আছে যে ফাংশনের টিউটোরিয়াল পরবর্তীতে দেওয়া আছে। তারপরে এই যে দেখেন একটু আগে কিওয়ার্ড বলছিলাম, যে কিওয়ার্ড কি জিনিস, জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড আছে, এইসব কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না আমাদের কোনো কাজের জন্য। যেমন ব্রেক, ব্রেক নামে কোনো কিছু আমরা ডিক্লেয়ার করতে পারবো না। এরপরে এই যে কন্টিনিউ, ডিবাগার, তো এরকম কয়েকটা নাম আছে, এই নামগুলো আমরা ডিক্লেয়ার করতে পারবো না। তো এই জায়গার কিছু লিস্ট দিয়ে দিছে যে যখনই যেই নামই ডিক্লেয়ার করি এইগুলা নেওয়া যাবে না, এইগুলা রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড যেটাই বলেন। তো এই ছিল স্টেটমেন্ট। তো আমরা সিনট্যাক্সে যাই। আজকে আপনাদের এই সিনট্যাক্স কমেন্টস পর্যন্তই দেখাবো, এর পরেরগুলা দিলে এত কিছু নিতে পারবেন না, সব বুঝে যাবেন। আগামীকালকে আপনাদের ওই ভেরিয়েবল অপারেটর এই সম্পর্কে একটা একটা করে দেখানো হবে। আজকের বিগিনিং জাভাস্ক্রিপ্ট, তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জাস্ট আইডিয়া যে কীভাবে কোনটা কাজ করে, জাভাস্ক্রিপ্টের সিস্টেম, এই সেই সম্পর্কে আইডিয়া। কালকে থেকে একটা ছোট ছোট কাজ করে করে দেখানো হবে। তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই আলাদা আলাদা সিনট্যাক্স থাকে। যেমন জাভাস্ক্রিপ্ট লেখার প্যাটার্ন একরকম, পিএইচপিতে যাবেন সেইটা লেখার প্যাটার্ন একরকম, কিন্তু প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিছু টার্ম, মানে মূল টার্ম যেটাকে বলে ভিত্তি টার্ম, এইগুলা এক। জাভাস্ক্রিপ্ট হোক আর আপনার C++ হোক, C# হোক আর পিএইচপি হোক, যেটাই হোক, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই আপনার এরকম ভেরিয়েবল থাকে, অপারেটর থাকে, অ্যারিথমেটিক থাকে, ফাংশন থাকে, অবজেক্ট থাকে, এই স্ট্রিং থাকে, নাম্বার থাকে, অ্যারে থাকে, এরপরে এই যে লুপ, লুপ থাকে। তো এইসব মানে অনেক কিছুই কমন থাকে।
কেউ যদি একটা ল্যাঙ্গুয়েজ ফুল ভালোভাবে শিখতে পারে সে ইজিলি যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারে। মানে আপনি খুব ভালো জাভা স্ক্রিপ্ট জানেন, তো আপনার পিএইচপি শিখতে বেশি দিন লাগবে না। তো আপনি মানে জাভা স্ক্রিপ্ট বা পিএইচপি যে কোনো একটা খুব ভালো জানেন, আপনি চাইতেছেন যে আপনি পাইথন শিখবেন, তো আপনি পাইথনেও সুইচ করতে পারবেন, কারণ সব প্রোগ্রামিং এর বেসিক এক, শুধু লেখার সিস্টেমগুলো চেঞ্জ থাকে। আচ্ছা, আজান দিতেছে, আপনারা চাইলে 10 মিনিটের একটা ব্রেক নিতে পারেন। ব্রেক বেশি দিব না, কারণ ক্লাসও ফুল আপনাদের করাবো না। কারণ ফুল ক্লাস করাইলে আমি অনেক দূর আগায় যাব, কিন্তু আপনারা নিতে পারবেন না। তো আপনাদেরকে আমি আজকে 4:30 পর্যন্ত ক্লাস করাবো। তো এই আজান দিতেছে, আপনারা এই ফাঁকে নামাজ পড়বেন, পড়ে নেন, 10 মিনিটের একটা ব্রেক নেন। এরপরে আমি আপনাদের এই সিনট্যাক্স আর কমেন্টস এই দুইটা জিনিস বুঝাই আজকের ক্লাস অফ করে দিব। তো কেউ যায়েন না, এই 10 মিনিটের জন্য ভিডিও পুশ করতেছি।